সরি আপু, লোভ লেগে গিয়েছিল। কাল রাতে যখন আমায় ডাকতে গিয়েছিলি, আমি কোথায় ছিলাম তখন? কোথায় আবার, তোমার নিজের রুমে ছিলে, বিছানায় ঘুমিয়ে। ও আচ্ছা, ঠিক আছে। তার মানে কি আব্রু ভাইয়াই আমায় খাটে তুলেছিল? ওহুর ভাবনার ছেদ ঘটিয়ে নিহা পুনরায় বলে উঠল, কি ভাবছো ওহু আপি? না না, কিছু না, তুই ঘুমা, আমি আসি। এই বলে ওহু নিহার রুম থেকে বেরিয়ে যায়। নিহা ঠোঁট উল্টিয়ে বলতে থাকে, ঘুম ভেঙে দিয়ে এখন বলছে ঘুমোতে। ওহু নিজের রুমে এসে বসে পড়ল। না, ওহু আর ভাবতে পারছে না, কিছু একটা করতে হবে। ওহু সোফা থেকে উঠে চট করে স্টাডি টেবিলের কেদারায় বসে পড়ল। এইসব ভাবনা চিন্তা দূর করতে করতে ওহু পড়াশোনায় মনোযোগী হলো। ভার্সিটির ক্লাসরুমে বসে আছে ওহু। আজ ভার্সিটিতে এসে একাই এসেছে, আব্রকে সে দেখতে পায়নি আজ, খাবার টেবিলেও না। তবে জিসার সাথে নাস্তা করতে হয়েছে তাকে, কিন্তু কোনো কথা বলেনি কেউ। ওহুর ভার্সিটির ক্লাস কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। ব্যাগ থেকে ফোন বের করে ড্রাইভারের নাম্বার বের করছে ওহু কল দেওয়ার জন্য। ভার্সিটির মেন গেট থেকে বেরোচ্ছে, ড্রাইভারের নাম্বারে কল দিয়েছে। আকস্মিক সামনের দিকে তাকিয়ে ফোনটা কান থেকে ওহুর অজান্তেই নামিয়ে ফেললো। সামনে আব্র দাঁড়িয়ে আছে, গাড়িতে হেলান দিয়ে পা দুটো আড়াআড়িভাবে দাঁড়িয়ে। হয়তো অফিস থেকে সোজা এখানেই এসেছে। পরনে সাদা শার্টের সহিত কালো প্যান্ট ইন করা, গলায় একটা লং টাই তো ঝুলছেই। হাতের বাহু ডোরে আবদ্ধ হয়ে আছে নেভি ব্লু রঙের ব্লেজার। কপালে ঘামের বিন্দু বিন্দু জল, এলোমেলো না হলেও সামনের কয়েকটা চুল কপালে এসে পড়ছে। আব্রকে দেখে ওহুর হৃদয় স্পন্দন বেড়ে গেছে। আব্রকে এই সময় এখানে দেখবে ভাবেনি ওহু। চোখের দৃষ্টি সংযত করে এগিয়ে এলো আব্রর সন্নিধানে। ওহু খেয়াল করেছে ভার্সিটির মেয়েরা আব্রর দিকে আর চোখে তাকিয়ে আছে। ওহু চট করে গাড়ির ব্যাক সিটে বসে পড়ল। আব্র তখন গাড়ির ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। ওহু আব্র কেউই কোনো কথা বলছে না। পুরোটা রাস্তা নিস্তব্ধে কেটেছে তাদের। আব্র গাড়ির সামনে মিররে তাকিয়ে দেখছিল। ওহু একটু পরপর সামনে তাকাচ্ছে। গাড়ি এসে থামে মহলের গেটের সামনে, তবে মহলে ঢুকে না। ওহু সেখানেই নেমে যায়। ওহু নেমে যাওয়ার পর আব্র গাড়ি ঘুরিয়ে নিয়ে আবারও অফিসে চলে যায়। রাত 11টার দিকে আব্র মহলে ফিরে ক্লান্ত অবস্থায়। সবাই ডিনার করে ফেলেছে, আব্র নিজেও বাহির থেকে ডিনার করে এসেছে। তাই রুমে গিয়ে শাওয়ার নিয়ে আব্র একটা লম্বা ঘুম দেয়। সকাল 8টার দিকে মর্নিং ওয়াক শেষ করে মহলে ফিরে ওহু। তার কাকিয়ার নির্দেশে এক কাপ কফি নিয়ে যেতে বলা হয় ওহুকে। ওহু কফির কাপ নিয়ে আব্র রুমের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে। হৃদয় স্পন্দন বেড়ে যাচ্ছে। আঁখি যুগল বন্ধ করে দরজা ভেদ করে ভেতরে ঢুকে তৎক্ষণাৎ রুমের ভেতরের প্রতিচ্ছবি দেখে ওহুর হাত থেকে কাপটা পড়ে গিয়ে বিকট আওয়াজ সৃষ্টি হয় কক্ষে। আব্র হকচকিয়ে ঘুম থেকে উঠে পড়ে। সে ভ্রুকুচকে তাকিয়ে দেখলো ওহুর মুখে হাত দিয়ে তার আওয়াজ স্তব্ধ করার চেষ্টা করছে। অভিমানী দৃষ্টিতে আব্রকে বন্দি করছে। আব্র কিছু বুঝতে না পেরে পাশে তাকিয়ে জিসাকে তার বিছানায় বসা অবস্থায় আবিষ্কার করলো। আব্র শীতল চোখে যেন মুহূর্তেই অগ্নিরূপ ধারণ করলো। জিসার থেকে চোখ সরিয়ে সামনে তাকিয়ে আর ওহুকে কক্ষের কোথাও দেখতে পেল না। অভিমানী চন্দ্রবালা খুব আগেই স্থান পরিবর্তন করে চলে গেছে। রাগে ফুঁসছে আব্র, পায়ের রক্ত মাথায় চড়ে গেছে তার। জিসা আব্রর অগ্নিমূর্তি দেখে ভয়ে বিছানা ছেড়ে নিচে দাঁড়ালো। রক্তিম বর্ণ আঁখি যুগলের চাহনি দ্বারা অগ্নিঢালা কণ্ঠে দাঁত কটমট করতে করতে বলল, What are you doing here? How did you get the courage to come here? আব্রর প্রশ্ন শুনে জিসা ঢোক গিলছে। আব্র রাগ সম্বন্ধে ওহু বেশ ভালো জানে। কি উত্তর দিবে জিসা? আব্র তো জিসাকে না করেছিল তার রুমে আসতে, তবুও জিসা এসেছে, এটা জিসারই অপরাধ। তবে একটা পিচ্চি মেয়ের জন্য জিসার সাথে রাগ দেখাচ্ছে, এটা জিসা মানতে পারছে না। কি করেছে সে? শুধু তো আব্রর পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। আকস্মিক ওহু চলে আসে, জিসা কিছু বুঝে উঠতে পারেনি। জিসা চুপ করে থাকায় আব্র আরো রেগে যায়, চিল্লিয়ে বলে ওঠে, চুপ করে আসো কেন? আনসার মি। হোয়াট আর ইউ ডুইং হিয়ার? কাম ডাউন, এত এক্সাইটেড হচ্ছ কেন? তোমাকে খুব মিস করেছিলাম, দ্যাটস ওয়াই আজ তোমার রুমে এসেছিলাম। আব্র চোখ মুখ খিচে দু আঙ্গুলে তুড়ি বাজাতে বাজাতে উত্তর দেয়, অনলি 2 days, এর মধ্যে ভ্রমণ বিষয় ক্যান্সেল করে লন্ডন ব্যাক করবি, আন্ডারস্ট্যান্ড? একটা পিচ্চি মেয়ে আমাদের দুজনকে একসাথে দেখে ফেলেছে বলে তুমি এরকম করছো? আমাকে লন্ডনে ফিরে যেতে বলছো? ইউ উইল নট সে অ্যানাদার ওয়ার্ড। গেট আউট অফ মাই রুম নাও। কিন্তু নো বাট নো, আই সে গেট আউট। জিসা তৎক্ষণাৎ আব্র রুম থেকে বেরিয়ে গেল। আব্র খাটে ধপাস করে বসে পড়ল। আব্র কখনোই চায়নি ওহু জিসা আর আব্রকে নিয়ে কিছু ভাবুক। আব্র জানে না ওহু এতে কষ্ট পাবে কিনা, তবে আব্র কষ্ট পাবে যদি আব্র আর জিসাকে নিয়ে ভুল কিছু ভাবে সে। ওহু যদি ভেবেও থাকে তাহলে তো ভুল ভাবছে না, এতে আব্ররই দোষ। আব্র মানতে নারাজ। আব্র ভাবছে ওহু
কি নাকি মনে করে ফেলেছে, হয়তো অভিমান করে বসে আছে। আব্রোর সাথে সাক্ষাৎ না করার পণ করেছে। আব্রো ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে নিল। আজ আব্রোর একটা মিটিং আছে সকাল 9টা বাজে, বাহিরের দেশের এক কোম্পানির সাথে। আরও আগেই ঘুম থেকে উঠে পড়া উচিত ছিল আব্রোর। একটা অঘটনে আরও বেশি টাইম ওয়েস্ট হয়ে গেল। আব্রো শাওয়ার শেষে করেই চটজলদি রেডি হয়ে নিল। রুম থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামার সময় আব্রোর মা জিজ্ঞাসা করলো, কি রে, নাস্তা করে যা। এখন না আম্মু, দেরি হয়ে গেছে। আমি অফিসে ব্রেকফাস্ট করে নেব, তোমরা সবাই খেয়ে নিও। এই বলে আব্রো তড়িঘড়ি করে মহল থেকে বেরিয়ে গেল। আব্রোর যাওয়ার পানে তাকিয়ে আজমল খান হেসে বলে উঠলেন, দেখেছো আবরার আম্মু, একসময় আমরাও এরকম সকালের খাবার না খেয়ে মিটিংয়ে জয়েন করতে তাড়াতাড়ি বেরিয়ে গেছি। আজ তোমার ছেলেও অনেক বড় হয়ে গেছে, আমাদের মতোই। আবরার আম্মু কান্না মিশ্রিত কণ্ঠে চায়ের চুমুক দিতে দিতে বললেন, দেখতে হবে না কার ছেলে, ছেলেটা তো আমার। এই বলে সবাই গল্পে মেতে উঠে ড্রয়িং রুমে। অন্যদিকে ওহু অভিমান নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আব্রোকে গাড়ি করে চলে যেতে দেখল সে। এতদিন মনের কল্পনায় যে বিষয়টা ধোঁয়াশা হয়েছিল সেটা আজ সত্যি হয়েছে। আব্রো মিথ্যে বলেছে ওহুকে, জিসা তার বন্ধু নয়, প্রেমিকা ছিল। ওহু এই বিষয়টা তার অন্তরেন্দ্রিয় মনে করিয়ে দিচ্ছে প্রতি মুহূর্তে। আব্রো ভাইয়ের প্রেমিকা আছে এটা ওহু মানতে পারছে না। বড় ব্যাপার, আব্রো ওহুকে মিথ্যা বলেছে। ওহুর চোখে পানি চিকচিক করছে, মেঘলা আকাশে বর্ষণের মতো। কখন জানি হঠাৎ ওহুর আঁখি যুগলেও বর্ষণ ঝরে। হ্যাঁ, আজ মেঘলা আকাশ, সকাল থেকে কখন জানি বৃষ্টি পড়তে শুরু করে ঠিক নেই। কালো মেঘের মতো ওহুর মনেও মন খারাপরা বাসা বেঁধেছে। আজ ভার্সিটিতেও যায়নি ওহু। একটু আগে তিশা ফোন করেছিল কোচিং যাবে কিনা তা জিজ্ঞাসা করতে। কোচিংয়েও যাবে না ওহু। গতবার কোচিং থেকে ফিরে আসার সময় বাদলের সন্ধ্যায় যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল সেটা স্মরণ হয়। ওহুর মনে মোচড় দিয়ে ওঠে। সেদিন আব্রো ওহুকে বাঁচাতে না আসলে খুব খারাপ কিছু হয়ে যেত। ওহু চোখ বন্ধ করে স্মরণ করে সে বাদল সন্ধ্যা। আব্রো ওহুকে কোলে করে নিয়ে এসেছিল এই মহলে। ওহুর ক্ষতস্থানে ঔষধ লাগিয়ে দিয়েছিল। বাদল সন্ধ্যার প্রতিচ্ছবি কল্পনায় আঁকতেই ওহুর অজান্তে তার গাল বেয়ে পানি পড়তে থাকে। এই আব্রো তো ওহুর নয়, আব্রো ভাইয়ের প্রেমিকা আছে। ওহু শুধু শুধু নিজেকে কষ্ট দিচ্ছে। আচ্ছা, ওহু কি আব্রোকে তার অজান্তেই ভালোবেসে ফেলেছে? তাহলে ভুল করে ফেলেছে ওহু। এই ভাবনা ভাবতেই ফ্লোরে বসে ওহু দুই হাঁটুর মাঝে মুখ লুকিয়ে কান্না করতে থাকে। হয়তো প্রকৃতি আজ ওহুর সঙ্গ দিচ্ছে। ওহুর সঙ্গে সঙ্গে আকাশের কালো মেঘ ও বাদলের বিকেলে সন্ধ্যায় বর্ষণ হতে শুরু করে দিয়েছে। আকাশের দিকে তাকালে বোঝার উপায় নেই এখন বিকেল। কালো মেঘ যে গ্রাস করে ফেলেছে পুরো আকাশটা। ওহু ফ্লোর থেকে উঠে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়, উপভোগ করতে চাইছে এই বৃষ্টি বিলাস। বেশ কিছুক্ষণ বৃষ্টিতে ভিজেছে। ব্যালকনিতে বেশি বাদলের ফোঁটা পড়ছে না। ওহু সরে যায় ব্যালকনি থেকে, ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে নিল। রাত 11টার দিকে মহলে ফিরে আব্রো ব্লেজার গাড়িতেই রয়ে গেছে। বাদলের বেশ কিছু ফোঁটা আব্রোর বলিষ্ঠ দেহ স্পর্শ করছে। মহলে প্রবেশ করতে করতে চুল থেকে পানি ঝরছে। মহলের হলে কেউ নেই। যে যার মতো আজও ডিনার করে রুমে চলে গিয়েছে। আব্রো মহলের উপরে না গিয়ে কিচেনে ঢুকলো। সেখানের একজন বৃদ্ধ পরিচারিকা শুধালো, সেলাম সাহেব, কিছু লাগবে নি আপনার? আব্রো ম্লান হেসে উত্তর দিল, না, কিছু লাগবে না। আচ্ছা, আপনি বলতে পারেন আজ ওহু ডিনার করেছিল কিনা? বৃদ্ধ পরিচালিকা বলল, না, আজ মামনিরে খাবার টেবিলে দেখি নাই। ব্যাস। আব্রো মুহূর্তে হাতের আঙ্গুল মুষ্টিবদ্ধ করে কিচেন থেকে বেরিয়ে গেল ওহুর রুমের উদ্দেশ্যে। চক্ষুদ্বয় রক্তিম বর্ণ ধারণ করেছে, তবে তা প্রকাশ করছে না। দরজা ঠেলে ভেতরে ঢুকলো আব্রো। ওহুর কক্ষে মৃদু মৃদু আলো, সমস্ত বাতিগুলো কক্ষের নিভানো। বাহিরে ইলশিগুড়ি ধারে বর্ষণ হচ্ছে, আবার কখনো মুষলধারেও। একটু পরপর মেঘ গর্জন করছে। অন্ধকার আকাশে বিজলি চমকাচ্ছে। খোলা জানালার পর্দা বারংবার উড়ে বাহির থেকে বাতাস বয়ে আনছে। সেই পর্দার ফাঁকে ফাঁকে উকি দিচ্ছে হালকা মৃদু নিয়ন আলো। শীত লাগছে ও বেশ এই বাদলের বাতাস হানায়। ওহু তার কক্ষের দরজা খোলার আওয়াজ পেয়ে নিয়ন আলোতে আখি যুগল মেলে তাকায়। বিছানার সামনে কারো অবয়বের প্রতিচ্ছবি আন্দাজ করতে পারে। স্পষ্ট তাকে দেখা যাচ্ছে না, তবে অন্ধকারের মধ্যে কোনো এক বলিষ্ঠ দেহের পুরুষ সাদা শার্ট পরে দাঁড়িয়ে আছে, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। ওহু কোনো পুরুষের উপস্থিতি বুঝতে পেরে শরীর থেকে কাঁথা সরিয়ে ধীরে ধীরে বিছানার নিচে নামে। কাঁথা সরিয়ে ফেলায় ওহুর শীত অনুভব হচ্ছে। হাত জোড়া গুটিয়ে নিল গায়ের সাথে। সামনে থাকা অবয়বটি কোনো শব্দ উচ্চারণ করছে না। ওহু পা জোড়া সামনে বাড়িয়ে অবয়বটির সামনে গিয়ে ঘাড় উঁচিয়ে তাকালো, কারণ অবয়বটি যে তার থেকে বেশ লম্বা। ওহুয়ে অন্ধকারে নিয়ন আলোতে মৃদু বাতাসের সংস্পর্শে বজ্রমেঘের বিদার গগনী উচ্চধ্বনিতে অবয়বটিকে চিহ্নিত করতে পারল। ওহু আব্রোকে চেনা মাত্রই আব্রোর থেকে মুখ ঘুরিয়ে পিছনে ফিরল। আব্রোর মুখোমুখি হতে চায় না। চন্দ্রবালা বড্ড অভিমান করেছে, কথা বলবে না যে সে। মুহূর্তেই মুখে হাত চেপে ধরে একটা হাঁচি দিয়ে উঠল। পিছনে থাকা অবয়বটি সহসা নরম সুরে শুধালো, বৃষ্টিতে ভেজতেছিস তুই? জানি না। বৃষ্টিতে কেন ভেজছিস? আপনাকে কেন বলবো? কাকে বলবি তাহলে? জানি না।
আমার দিকে ফির। পারবো না। সারাদিন খাসনি কেন? ক্ষুধা নেই। আমার দিকে তাকিয়ে বল। প্রয়োজন মনে করি না। আমার সাথে যে জায়গা থেকে খারাপ লাগেছে না তোর? জিসার নাম শুনতে ওহুর অন্তরিন্দ্রিয় পুনরায় বেজার হয়ে গেল। জমে রাখা কষ্টগুলো যেন আবার বুকের পাঁজর চিরে বেরিয়ে আসবে। বাদল রাতের কালো মেঘ যেন চন্দ্রবালার অন্তঃস্থলে আবারও বাসা বেঁধেছে। আমার কেন খারাপ লাগবে? যান এখান থেকে। উত্তর না দিলে যাব না। ওহু অন্তরিন্দ্রিয়ের ব্যথা অনুভব করছে, তবুও কণ্ঠে চাপা ব্যথা নিয়ে উচ্চস্বরে শুধালো। কিসের উত্তর? হ্যাঁ, কি জানতে চান আপনি? আমি আপনার সাথে কথা বলতে চাই না, প্লিজ বেরিয়ে যান। কথাগুলো বলে নাক টেনে ভিতরে শ্বাস নিল ওহু। পুনরায় আবার চেঁচিয়ে বলে উঠল। কি হলো, এখনো যাচ্ছেন না কেন? আমি আপনার পুরো কথা শেষ না করতে ওহুর হাত ধরে এক টান দিয়ে নিজের দিকে ফিরিয়ে আব্রর বলিষ্ঠ দেহের সাথে মিশিয়ে নিল। মুহূর্তে এই বাদল রাতে শীতল হাওয়ায় বজ্রমেঘের প্রতিধ্বনি সঙ্গ করে চন্দ্রবালার ঠোঁটে নিজের ঠোঁটজোড়া ডুবিয়ে দিল। অবয়বের এক হাত চন্দ্রবালার গাঢ় স্পর্শ করে আছে ভীষণভাবে, অন্য হাতের বাহু ডোরে তার চন্দ্রবালাকে বন্দি করে রেখেছে। অবয়বের ভিজা শার্ট খামচে ধরে আছে অমাবস্যার চন্দ্রবালা। সুঠাম দেহের পুরুষের সাথে চন্দ্রবালার দুর্বল প্রতিরোধ যেন অতি ক্ষুদ্র। জানালার পর্দা উড়িয়ে ভেসে আসা শীতল হাওয়া দুজনকে স্পর্শ করছে। বজ্রমেঘের প্রতিধ্বনি থেমে গিয়ে মুষলধারে বাদল ঝরছে, বাহিরে ঘুটঘুটে অন্ধকার। চন্দ্রবালার দম আটকে আসছে। বেশ খানিক বাদে আখি যুগল খুলে জোরে জোরে নিঃশ্বাস টানতে লাগলো, কিন্তু সামনে কাউকে দেখতে পেল না। ওহু ধপাস করে বিছানায় বসে পড়ল। সাইড টেবিল থেকে পানির গ্লাস নিয়ে এক ঢোকে পুরো পানিটুকুই খেয়ে ফেললো। একটু রিল্যাক্স নিয়ে চোখ বন্ধ করে ভাবতে থাকলো। এটা কি সত্যি ছিল নাকি কল্পনা? আমি চোখ খোলার পর আব্র ভাইকে দেখতে পেলাম না কেন? আমি কি একটু বেশি ভেবে ফেলছি ওনাকে নিয়ে? আব্র শাওয়ারের নিচে দাঁড়িয়ে বর্ষণের বাড়িধারা নিজেকে ভিজিয়ে তুলছে। পরনের সাদা শার্টটা খুলে ফেলেছে। উন্মুক্ত দেহতে অঝরে ঝরে পানি ঝরছে, পিঠে পানির ফোঁটায় জ্বলে যাচ্ছে। আয়নার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো। আব্র তাকিয়ে দেখলো পিঠে ছোট ছোট নখ ডেবে যাওয়ার গভীর আঁচড়। আব্র কিছু একটা ভেবে চোখ বন্ধ করে জোরে একটা শ্বাস ছাড়লো। শাওয়ার শেষ করে কক্ষে গিয়ে বিছানায় বসলো। কক্ষে জানালা খোলা থাকায় বাহির থেকে দমকা হাওয়া বয়ে আসছে। আব্র কিছু একটা ভেবে বিছানা ছেড়ে উঠে পড়লো। একটা টি শার্ট পরে চুলগুলো থেকে পানি ঝাড়তে ঝাড়তে রুম থেকে বেরোলো। কিচেনে গিয়ে ফ্রিজ থেকে বিরিয়ানি বের করে ওভেনে গরম করতে নিল। অতঃপর একটা প্লেটে বিরিয়ানি নিয়ে ওহুর রুমের উদ্দেশ্যে হাঁটা ধরলো। ওহুর রুমে ঢোকার আগে দরজায় কয়েকবার শব্দ করলো। ভিতর থেকে নরম সুরে কেউ আওয়াজ তুলল। কে? আব্র কোনো প্রতিউত্তর না দিয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। আব্রকে দেখে ওহু ভয়ে বিছানা এক কোণায় নিজেকে গুটিয়ে নিল। আব্র কক্ষে ঢুকে লাইট অন করলো। ওহুকে গুটিসুটি হয়ে বসে থাকতে দেখে ভ্রু কুচকালো। স্টাডি টেবিলের কাছ থেকে চেয়ার টেনে এনে ওহুর বিছানার সামনে গিয়ে বস। ওহু ছোট ছোট করে চোখ মেলে তাকিয়ে দেখে ওহুর নাকে বিরিয়ানির গন্ধ ভেসে আসছে। এমনিতে ওর বিরিয়ানি পছন্দ না, তবে পেটে ইঁদুর দৌড়াচ্ছে, তা একের পর এক ঢোক গিলছে। আব্র ওহুর সামনে বিরিয়ানির প্লেট এগিয়ে দিয়ে বলল, খেয়ে নে। ওহু আব্রর দিকে একবার তাকায়, আরেকবার বিরিয়ানির দিকে, তবে কোনো শব্দ উচ্চারণ করছে না। আব্র পুনরায় ধমকের সুরে শুধালো, কিরে এভাবে তাকিয়েছিস কেন? খেয়ে নে। ওহু আব্রর দিকে হাত বাড়িয়ে ধীরে ধীরে এগিয়ে প্লেটটা নিয়ে নিল। ওহু খাবার খাচ্ছে। সেই দৃশ্য আব্র এক নজরে তার চন্দ্রবালাকে বন্দি করছে। আব্র শরীরের পশম দাঁড়িয়ে গেছে। শর্ট একটা টি শার্ট পরায়। বাদল রাতে দমকা হওয়া বারবার আব্রকে স্পর্শ করছে। বাহিরে এখনো মুষলধারে বাদল বর্ষণ হয়েই চলেছে, থামার যেন কোনো নামই নিচ্ছে না। বর্ষাকাল এই ধরা দিবে বলে সংলাপ দিকে শীতল চাহনি দিয়ে তাকালো। দেখলো আব্র এখনো তার দিকে এক নজরে তাকিয়ে আছে। দুজনের চোখে চোখ পড়তে দৃষ্টি সংযত করলো দুজনেই। ওহু খাবার শেষ করে প্লেটটা বিছানার উপর রেখে দিল। আব্রকে ডিঙিয়ে ওয়াশরুমে চলে গেল হাত ধুতে। হাত ধুয়ে এসে দেখে আব্র একটা ঔষধের পাতা থেকে একটা ক্যাপসুল বের করছে। পরক্ষণে আব্র ওহুর দিকে হাত বাড়িয়ে পানির গ্লাস এবং ঔষধ এগিয়ে দিয়ে সহসা নরম সুরে বলে ওঠে, ওষুধটা খেয়ে নে, নয়তো জ্বর চলে আসবে। ওহুও কোনো কথা না বাড়িয়ে আব্রর নিকট থেকে ওষুধ আর পানির গ্লাস নিয়ে নেয়। আব্র বিছানার উপর থেকে প্লেটটা উঠিয়ে নিল। কক্ষ ত্যাগ করার প্রয়াস। যাওয়ার আগ মুহূর্তে পেছনে তাকিয়ে চন্দ্রবালার উদ্দেশ্যে বলল, পেটুক দেখেছি, তবে তোর মতো দেখিনি। পুরো এক প্লেট বিরিয়ানি শেষ করে ফেলি, অথচ সামনে বসা মানুষটাকে একবার জিজ্ঞাসা করলি না সে খাবে কিনা কিংবা খেয়েছে কিনা সারাদিন। মুহূর্তের মাঝেই ওহু এ আলাপন শুনে মুখ আড়াল করে ফেললো। আব্র ইতিমধ্যে চলে গেছে কক্ষ পরিবর্তন করে। মাথায় একটা টোকা দিয়ে আওড়াতে থাকলো, এরকম বিয়ে খেলে হয়েছিস তুই কবে থেকে ওহু? মানলাম লোকটা তোর সাথে মিথ্যা কথা বলেছে, তাই বলে যে লোকটা তোর জন্য এত কষ্ট করে খাবার নিয়ে এসেছে তাকে একবার জিজ্ঞাসা করবি না তুই? আব্র তার কক্ষে গিয়ে বিছানায় গা এলিয়ে দিয়েছে অনেক আগে। ভীষণ ক্লান্ত সে, তার উপর সারাদিন অনাহার অবস্থায় কাটিয়ে দিয়েছে।
অন্যদিকে ওহু ঘুমের রাজ্যে ইতিমধ্যে পাড়ি জমিয়েছে। সারাদিন অনাহারে থাকার পর দিন শেষে পেট ভরে খাবার খাওয়ায় শরীর ক্লান্ত হয়ে পড়েছে। ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় চোখের পাতা দুটো লেগে এসেছে। সকাল 7টার দিকে ঘুমের আড়মোড়া ভেঙে সজাগ হলো ওহু। নিভু নিভু চাহনিতে চোখ মেলে তাকালো। একটা হাই তুলে বিছানা ছেড়ে নিচে নামলো। আজ জানালা ভেদ করে আর রোদ্দুর উকি দিচ্ছে না। ওহু চট করে পা বাড়িয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। গগনতলে তাকিয়ে দেখে গগনের কালো অন্ধকার কেটে গিয়ে গগনে সাদা সাদা মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে। মুহূর্তেই চন্দ্রবালা ম্লান হেসে বলে ওঠে। ব্যালকনি ছেড়ে রুম থেকে বেরিয়ে যায়। মহলের বাগানে হাঁটাহাঁটি করছে ওহু। পেছন থেকে বাগানের একজন পরিচারিকা বলে ওঠে, বাগানের ভিতর যাইয়েন না, ওইখানে অনেক প্যাক, আপনার পা জামা টামায় প্যাক ভরে যায় গো। প্যাক শব্দটা শুনে ওহু হো হো করে হেসে ফেললো। পরিচারিকার নিষেধ অমান্য করে ওহু বাগানের ভিতর প্রবেশ করলো। পা থেকে জুতো জোড়া খুলে হাতে নিল। গতরাতে অনেক বৃষ্টি হয়, মহলের বাগান কাদা হয়ে গেছে। ওহু সেই কাদার উপর দিয়ে হেঁটে চলেছে। মহলের বাগানের অনেকটাই ভিতরে চলে গেছে ওহু। ভেতরে গিয়ে সেখান থেকে অনেকগুলো পুষ্প ছিঁড়ে নিল তার সন্নিধানে। শিশির ভেজা ফুলগুলো বেশ সতেজ। ফুলের গন্ধে ওহুর অন্তরিন্দ্রিয় মুগ্ধ করে তুলছে। গাছের উপর থেকে কিছু বিন্দু বিন্দু জল চন্দ্রবালার উপরেও পড়ছে। ওহু অনেকগুলো ফুল জড়ো করে ওনার ভিতরে নৌকায় রাখলো। অতঃপর ওহু বাগান থেকে বেরিয়ে চলে আসতে লাগলো। ওহুর পা দুটো কাদায় মাখামাখি হয়ে গেছে। বাগান থেকে বেরিয়ে একজন পরিচারিকার সাহায্যে পা ধুয়ে নিল। মহলের ভিতর ঢুকতে যাবে তখনই মহলের গেট থেকে হই হুল্লোড়ের আওয়াজ ভেসে আসছে। ওহু মহলের ভিতর না ঢুকে ফিরে গিয়ে বোঝার চেষ্টা করলো। সামনে এগোতেই মহলের একজন পাহারাদার বলে উঠলো, ওদিকে যায়েন না, বড় সাহেবের দলেরা মিছিল নিয়ে আসছে গেটের বাহিরে। ওহু বিষয়টা বুঝতে পেরে সামনের দিকে এগোলো না, পুনরায় মহলে ফিরে গেল। ওহু যখন মহলে ঢুকছিল আজমল খান তখন পাঞ্জাবি পরে মহল থেকে বের হচ্ছিলেন। আজমল খানকে দেখে ওহু মুচকি হেসে বলে ওঠে, চাচা যান, আপনাকে তো অনেক সুন্দর লাগছে, পুরো নেতা নেতা। আজমল খান ম্লান হেসে ওহুর মাথায় হাত বুলিয়ে দিলেন। অতঃপর মহল থেকে বেরিয়ে গেলেন। ওহু অন্দরমহলে প্রবেশ করলো। সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় জিসার মুখামুখি হলো। জিসাকে দেখা মাত্রই ওহুর মুখের হাসি ভ্যানিশ হয়ে গেল। গতকালের ঘটনা ওহুর মস্তিষ্কে স্মৃতিচারণ হলো। ওহুর অন্তরিন্দ্রিয় বিষিয়ে উঠল পুনরায়। ওহু ভরাক্রান্ত মন নিয়ে ক্লাসে প্রবেশ করলো। জিসার পাশে গিয়ে বসতেই তিশা সহসা কণ্ঠে শুধালো, কাল কি হয়েছিল তোর? কিছু হয়নি তো। জানিস আরও এসেছে আজ ভার্সিটিতে, তোর আর সাথে তার মেয়র বাবাকে নিয়ে আসছে। ওই দিন সবার সামনে যে আব্রু আর আশাফ ভাই মেরেছিল তাদের, তারপর থেকে আর আসেনি, আজই এসেছে। ওহু কিছুটা ঘাবড়ে বলে ওঠে, তাতে আমার কি, প্রফেসর এসে পড়বে, কথা বলিস না। ওর ভালো লাগছে না কারোর সাথে কথা বলতে, তাই চুপ করে রইল। সন্ধ্যা 7টার দিকে সবাই ড্রয়িং টেবিলের সোফায় বসে আছে। আব্রো তখনই আজমল খান বলে উঠলেন, খান পরিবারের বিয়ের সম্বন্ধ এসেছে। আব্রোর বুকে ছাদ করে উঠে বিয়ের কথা শুনে। আব্রো ভ্রু কুচকে প্রতি উত্তর দিল, আর জন্য ওরা তো হুকে পছন্দ করেছিল। এমনি কি? আজমল খান শান্ত কণ্ঠে বললেন, তোমার মতো আমিও এটাই ভেবেছিলাম, কিন্তু তারা পরবর্তীতে শিপার জন্য কথা বলেছে, কারণ শিপা খান বাড়ির বড় মেয়ে। আব্রো আজমল খানের কথা শুনে কিছুটা ক্ষান্ত হয়, তবে শান্ত হতে পারছে না আব্রো। ওহুর উপর সবার নজরই যেন অটুট। আব্রো জোরপূর্বক ম্লান হেসে বলে, এটা তো খুব ভালো কথা, তবে কোন পরিবার থেকে সম্বন্ধ এসেছে? রাজনীতিবিদ ছেলের পরিবার, আমার চেনা জানা শোনা আমির বংশের। ওই দিন পার্টিতে তাদের ইনভাইট ছিল, সেখানেই শিফাকে দেখেছে। পাশ থেকে আজমল খানের স্ত্রী আলিনা খান বলে উঠলেন, পছন্দ কি ছেলে করেছে নাকি ছেলের পরিবার? ছেলে ওহুকে পছন্দ করেছিল, তবে পরবর্তীতে ছেলের পরিবার শিবাকে পছন্দ করেছে তার জন্য। পরবর্তীতে ছেলেও সেটা মেনে নিয়েছে, কারণ ওহুর তুলনায় ছেলেটার বয়স বেশি, তাদের পারফেক্ট মানাবে না। আব্রো নিঃশব্দে তাদের আলাপন শুনছে। ওহুর সাথে পারফেক্ট মানাবে না, বয়স কম ওহুর, এ কথা যেন বারবারই আব্রোর কানে বাজছে। হাত জোড়া মুষ্টিবদ্ধ করে নিচের দিকে তাকিয়ে রইল। চোখ জোড়া থেকে যেন আগুন বের হচ্ছে। আখি যুগলের শিরা উপশিরা রক্তিম আকার ধারণ করেছে। রাগে ফুঁসছে আব্রো। হঠাৎ আব্রো বসা থেকে দাঁড়িয়ে চোয়াল জোড়া শক্ত করে বলে উঠলেন, এসব কি বলছেন আপনি? হ্যাঁ, বিয়ের কথা চলছে শিপা, আর আপনি ওর বিষয়ে কথা বলছেন? মানব না, তার সাথে বয়সের কম। এগুলো কি বাবা, বলুন আমাকে। কথাগুলো এক নাগাড়ে বলে আব্রো সবার দিকে তাকিয়ে রইল। আব্রোর কথা শুনে সবাই হতভম্ব হয়ে তাকিয়ে আছে সন্দেহভাজন। সবাই আওড়াচ্ছে আজমল খান খারাপ কি বলেছেন। সবার কাছে খারাপ না লাগলেও আব্রোর কাছে এই কথাগুলো অনেক ভয়ঙ্কর। ওহুকে অন্য কারোর সাথে তুলনা করার সাহস কোথা থেকে পায় তারা? আব্রো এখনো সবার দিকে পূর্বের ন্যায় তাকিয়ে আছে। আব্রো পুনরায় বলে উঠল, আপনাদের যা ভালো মনে হয় করেন। এই বলে আব্রো সোফা ছেড়ে বেরিয়ে যেতে লাগলো। পিছন থেকে আব্রোর আম্মু আলিনা খাল বলে উঠলেন, কোথায় যাচ্ছিস আব্রো?
একটু বসে যা। কিন্তু আব্র আলিনা খানের কথায় কোনো জবাব দিল না। গতিতে প্রস্থান ঘটিয়ে সিঁড়িতে বড় বড় পা ফেলে আব্র তার রুমে চলে গেল। রুমে গিয়ে বিছানায় হাতে থাকা ব্লেজারটা ছুঁড়ে ফেলে দিল। সোফাতে মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করে বসে রইল আব্র। তৎক্ষণাৎ আব্র টেবিলের উপর থেকে সিগারেটের প্যাকেট নিয়ে একটা সিগারেট বের করে স্মোক করতে লাগলো। অপরদিকে ওহু নিজের কক্ষে শুয়ে আছে কাঁথা মুড়িয়ে। শরীর কাঁপছে ওহুর, চোখ জোড়া লাল হয়ে গেছে, কাঁপুনি দিয়ে জ্বর এসেছে, সাথে ঠান্ডা তো লেগেছে। কাউকে কিছু বলতেও পারছে না। সন্ধ্যার পরেই জ্বর এসেছে, তখন থেকে ওহু তার রুমে শুয়ে আছে। কেউ আসেওনি ওহুর সাথে দেখা করতে। নিজে উঠে গিয়ে যে কাউকে কিছু বলবে সেই ক্ষমতাও শরীরে বিদ্যমান নেই। চোখ দিয়ে অশ্রুধারা গড়িয়ে পড়ছে চন্দ্রবালা। রাত 10টার দিকে সবাই খেতে বসলো ডাইনিংয়ে, শুধু ওহু ব্যতীত। নিহা গিয়েছে ওহুকে ডাকতে, সবাই খাবার খাচ্ছে, আব্র নিজেও। হঠাৎ নিহা দোতলার উপর থেকে চিল্লিয়ে উঠল, কাকিমণি, ও কাকিমণি, তাড়াতাড়ি উপরে আসো, তোমরা তাড়াতাড়ি। ওহু আপু অনেক অসুস্থ, জ্বরে কাঁপছে আপু। নিহার কথা শোনা মাত্রই 7-5 কিছু না ভেবে আব্র খাবার রেখে দৌড় দিল ওহুর রুমের উদ্দেশ্যে। তার চন্দ্রবালা জ্বরে পুড়ছে, সে কিভাবে বসে থাকে এখানে? তার জন্যই তো বৃষ্টিতে ভিজেছিল ওহু। আব্রোর সাথে আছে ওহুর আম্মিজান এবং শিফাও, তারাও দ্রুত চলে গেলেন ওহুর রুমে। আব্রো এরকম কিছু একটার আশঙ্কা যেন আগেই করেছিল, সেই জন্য ওহুকে কাল রাতে ঔষধও খাইয়ে দিয়েছিল। তবে কোনো কাজ হলো না, যেটার ভয় পেয়েছিল ঠিক সেটাই হয়েছে। আব্রোর দৌড় দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। আলিনা খানের চোখে মুখে বিরক্তির ছাপ, সাথে জিসারও। জিসা কাল সকালেই চলে যাচ্ছে লন্ডনে, তবে সেটা কেউই জানে না। আব্র ওহুর রুমে গিয়ে দেখলো ওহু কাঁথা পেঁচিয়ে গুটি মেরে শুয়ে আছে। ওহুর চোখ লাল হয়ে গেছে, 1 ফুট দূরত্বে থেকেও যেন তাপ লাগছে আব্রোর, এতটা জ্বর এসেছে। ওহুর কপালে হাত রেখে বোঝার চেষ্টা করলো কতটা জ্বর। হাত রাখা মাত্রই আব্রো হাত উঠিয়ে ফেললো, এতটাই তাপ যেন হাতটাই পুড়ে যাবে। মুহূর্তে আব্রোর মেজাজ বিগড়ে গেল, পায়ের রক্ত মাথায় উঠে গেছে। রাগে ফসতে ফসতে চোয়াল জোড়া শক্ত করে জিজ্ঞাসা করলো, এতটা জ্বর এসেছে? আমাদের তো একবার বলতে পারতে তুই। কিন্তু ওহু কোনো কথা বলছে না, কোনো প্রতিক্রিয়া নেই তার। নির্বাক দৃষ্টিতে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে, কোনো উত্তর দেওয়ার শক্তিটুকুও যেন হারিয়ে ফেলেছে। চোখ দিয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। ওহুর আম্মি জলপট্টি বেঁধে দিয়েছে কপালে। আব্র বেরিয়ে গেল ডক্টর আনতে। শিফা নিহা হাতে পায়ে তেল মালিশ করে দিচ্ছে। ওহুর আব্বু যেন অন্যরাও ছুটে এসেছে ওহুর রুমে। এই জ্বর লাগলো কিভাবে মেয়েটার? কাল বৃষ্টিতে ভিজেছিলে ওহু? কিন্তু ওহু কোনো উত্তর দিল না আলিনা খানের প্রশ্নের। শিফার আম্মু একটা তোয়ালে দিয়ে ওহুর শরীর মুছে দিচ্ছে। ওহুর আম্মিজান কেঁদেই ফেলেছেন মেয়ের কাঁপুনি দেখে, দোয়া দুরুদ পরে কপালে ফু দিয়ে দিচ্ছেন। মহলের সবাই চিন্তিত, সবাই ভাবছে মেয়েটা জ্বর বাঁধালো কিভাবে, বৃষ্টিতে ভিজে নাকি? কিন্তু ওহু তো কাল মহলের বাহিরে যায়নি, তাহলে বৃষ্টিতে ভিজলো কিভাবে? নিশ্চয়ই ইচ্ছে করে ভিজেছে মেয়েটা। সুস্থ হয়ে নিক, তারপর কড়া কথা শোনাবেন আশফাক খান। অপরদিকে আব্রু উম্মাদ হয়ে ড্রাইভ করছে, চোখে মুখে দহনের ছাপ স্পষ্ট। চোয়াল জোড়া এখনো শক্ত হয়ে আছে। মেয়েটা জ্বর বাঁধিয়ে এরকম করুণ অবস্থা করবে মানতে পারছে না আব্রো। ওহুর কাঁপুনি দেখে আব্রোর বাম পাজরে আঘাত এনেছে। খুব কষ্ট হচ্ছিল আব্রোর সাথে, ভীষণ রাগও জুড়েছে ওহুর প্রতি। ওহু সুস্থ হলে প্রথমে কয়েকটা থাপ্পড় দিয়ে তারপর পুনরায় জিজ্ঞাসা করবে আব্রো, বৃষ্টিতে কেন ভিজছিলে তুই? আরেকদিন যদি তোকে দেখেছি বৃষ্টিতে ভিজতে, মার একটাও মাটিতে পড়বে না বলে দিলাম। এই সংলাপ আওড়াচ্ছে মনে ওহুকে নিয়ে আব্রো। ওহুর চিন্তায় উন্মাদ আব্রো। সিট বেল্টটাও বাঁধতে ভুলে গেছে। ওয়েদার খুবই খারাপ, কখন আবার বাদল হানা দিতে পারে তার ঠিক নেই। রাস্তায় মানুষজনের আনাগোনা খুবই কম। আব্রো তীব্র বেগে গাড়ি চালাচ্ছে, তার হাতে যেন সময় একদমই নেই। তার চন্দ্রবালা কষ্ট পেয়ে চলেছে প্রতিটা সেকেন্ড। তাকে তাড়াতাড়ি যেতে হবে। আব্রো যেদিক দিয়ে পারছে আঁকাবাঁকা ম্যাপেই গাড়ি চালাচ্ছে, সমস্ত ছোট বড় গাড়িকে ওভারটেক করে চলছে। হঠাৎ একটা গাড়ি আকস্মিক সামনে চলে আসায় আব্রো কিছু বোঝার আগে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত গাড়ির সাথে সংঘর্ষে অ্যাক্সিডেন্ট ঘটে যায়। সিট বেল্ট বাঁধা না থাকায় আব্রোর মুখশ্রী গাড়ির স্টিয়ারিং এর উপর মুহূর্তে আছড়ে পড়ে, নিস্তব্ধ হয়ে যায় সবকিছু। পরনে থাকা সাদা শার্টে ছিটকে পড়ে লাল রক্ত, ভেসে যায় সবকিছু মুহূর্তের মধ্যেই। সুঠাম দেহের পুরুষের শরীরের পিণ্ড হতে নির্গত রক্তে। উন্মাদ আব্রো শান্ত হয়ে গেছে, কোনো কথা বলছে না। আব্রোর চোখ দুটো ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসলো। খুলে রাখার কোনো শক্তি বিদ্যমান আর নেই তার মাঝে, যেন মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে ইতিমধ্যে। বুকের ধুকফুকানি যেন আকাশ ছুঁয়ে গেছে। বলিষ্ঠ দেহের মুখশ্রী এখনো স্টিয়ারিং এর উপর পড়ে আছে, গাল বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে স্টিয়ারিং এবং চারপাশে। আব্রোর পেশিবহুল হস্তজোড়া এখনো গাড়ির স্টিয়ারিং ধরে আছে। হাত সরানোর সময় যেন আর পেল না মানুষটি। বাদল বিঘ্ন রাতে মানুষের আনাগোনা নেই, কলরব নেই কোনো, কিন্তু মুহূর্তের মধ্যে যেন হই হুল্লো সৃষ্টি হলো। দৌড়ে মানুষজন ছুটে এসেছে। কি হয়েছে, কি হয়েছে? কিছু মানুষ সামনে এগোচ্ছে না ভয়, আবার কিছু মানুষ এগিয়ে গিয়ে দেখার চেষ্টা করলো। কিছু দল মানুষ একে অন্যকে দোষারোপ করে চলছে। দোষ এরই ছিল, আমি দেখেছি কেমনে গাড়ি চালাতে ছিল। আল্লাহ,
হ হ, আমিও তো দেখছি এরকম ভাবে গাড়ি চালাইছে, অ্যাক্সিডেন্ট করব না? গাড়ি দেখে তো মনে হইতেছে বড়লোক বাড়ির পোলা। মতশত খাইয়া গাড়ি চালাইলে তা ছিল এই বসে না। সংঘর্ষে দুই গাড়িরই ক্ষতি হয়েছে, তবে সামনে থাকা বাহনের পেছন দিক থেতলে গেলেও কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয়নি। অপরদিকে আব্রোর গাড়ির সামনের দিক থেতলে গেছে, সাথে আব্রোহ আঘাত পেয়েছে গুরুতর। কিছু তরুণ ছেলেরা ভিড় ঠেলে ভেতরে ঢুকে সবাইকে সরিয়ে দিয়ে তড়িঘড়ি করে গাড়ির দরজা খুলে ছেলেগুলো দেখলো আব্রো স্টিয়ারিং এর উপর ঝুঁকে পড়ে আছে, আশেপাশে রক্ত ভেসে আছে। অতঃপর ছেলেগুলো আব্রোর অবস্থা বোঝার জন্য হালকাভাবে আব্রোকে ধাক্কা দেয়। পাহাড় সমান শক্তি নেয় বলিষ্ঠ দেহটি মুহূর্তেই ঢলে পড়ে যায় বাম পাশের সিটের উপর। সবাই নজরবন্দি করলে অচেনা অবয়বটি নাক মুখ দিয়ে ফিনকি দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে। সাদা শার্টটি আর চেনার উপায় নেই, লাল ভেজা রক্তে লেপ্টে আছে সুঠাম দেহের সাথে। তৎক্ষণাৎ ছেলেগুলো আব্রোকে গাড়ির ভেতর থেকে টেনে হিঁচড়ে বের করে আনে। ছেলেগুলো আব্রোর সাথে কুলাচ্ছে না, এত ভারী আব্রোর দেহ। কতজন মিলে আব্রোকে পাজাকোলা করে অন্য একটা গাড়িতে উঠে হাসপাতালের উদ্দেশ্যে। অনেক মানুষ জমা হয়ে গিয়েছে ইতিমধ্যে রাস্তায়। যে ছেলেগুলো আব্রোকে উদ্ধার করেছে তারা মূলত স্টুডেন্ট, বয়স 22-23 হবে। আব্রোর শরীরে ক্ষতস্থানগুলো থেকে এখনো রক্ত বেরিয়ে চলেছে। একটা ছেলে পকেট থেকে রুমাল বের করে আব্রোর ক্ষতস্থানে চেপে ধরল, রক্ত বন্ধ করার প্রচেষ্টায়, তবে রুমাল চুইয়ে রক্ত বের হচ্ছে। তখনই হঠাৎ একটা ছেলে বলে উঠল, দেখ তো মোবাইল আসেনি সাথে, থাকলে ফোন দে ওনার বাড়িতে। দাঁড়া চেক করে নেই। এই বলে একটা ছেলে আব্রোর বডি চেক করতে লাগলো। ভাগ্যক্রমে আব্রোর ফোনটা প্যান্টের পকেটে ছিল। এই তো পাইছি। পরিচিত নাম্বার দেখে একটা ফোন লাগা। ফোন তো লক করা। ইমার্জেন্সি দেখ, কারোর নাম্বার আছে হয়তো। ছেলেটা এমার্জেন্সি নাম্বারে ডায়াল করলো। এমার্জেন্সিতে আলিনা খানের নাম্বার ছিল। আলিনা খান ওহুর রুমেই ছিলেন। হঠাৎ ওনার হাতে থাকা ফোনটা বেজে উঠল। তিনি দেখলেন আব্রোর নাম্বার থেকে কল এসেছে। হন্তদন্ত হয়ে তিনি ফোনটা রিসিভ করলেন, ঘাবড়ে গিয়ে শুধালেন, কি রে, কি হয়েছে? ডক্টর পাসনি নাকি? ফোনের অপর পাশ থেকে একটা অচেনা কণ্ঠে কেউ বলে উঠল, জি আমি অব্র না। আলিনা খান ভ্রু কুচকে ফোনের দিকে তাকালেন। ওনার কোনো ভুল হয়নি তো? ভুল কারো ফোন রিসিভ করেনি তো? এটা তো আব্রুই নাম্বার। অপর পাশ থেকে হ্যালো হ্যালো করেই যাচ্ছে অচেনা কণ্ঠ। আলিনা খান ফোনটা কানের কাছে নিয়ে পুনরায় জিজ্ঞাসা করলেন, হ্যাঁ শুনছি, কে তুমি? আমার ছেলের ফোন তোমার কাছে কেন বাবা? আমার আব্রু কোথায়? আসলে আন্টি, এটা যার ফোন তার অ্যাক্সিডেন্ট হয়েছে। কি? তার তার করছো? কি হয়েছে পরিষ্কার করে বলো। আলিনা খান বসা থেকে উঠে দাঁড়িয়ে কড়া ভাষায় শুধালেন। আলিনা খানের উত্তেজনা দেখে ওহুর আম্মিজান ভ্রু কুচকে তাকালেন আলিনা খানের দিকে। তিনি ওহুর পাশেই বসেছিলেন। ওহু এখনো স্বাভাবিক হতে পারেনি, কোনো কথাই বলছে না, এমনকি কোনো প্রতিক্রিয়াও করছে না। সবাই অনেক চিন্তিত ওহুকে নিয়ে। এরই মাঝে ফোনের অপর প্রান্তের অচেনা সুরটি আওড়ালো, আমরা তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি, আপনারা তাড়াতাড়ি আসুন। কথাটা শোনা মাত্রই আলিনা খান জোরে চিল্লায় উঠলেন, ধপাস করে ফ্লোরে পড়ে গেলেন। ওহুর আম্মিজান এবং শিফা দৌড়ে এসে আলিনা খানকে জাপটে ধরলেন। আলিনা খানের চিল্লানি শুনে মহলের সবাই ছুটে আসলো ওহুর রুমে। আজমল খান পাজাকোলা করে আলিনা খানকে ওহুর পাশে খাটে শোয়ালেন। শিফার আম্মু আলিনা খানের চোখ মুখে পানি ছিটিয়ে দিচ্ছে। আলিনা খান কথা বলতে চেষ্টা করছে, তবে পারছে না, শুধু তোতলাচ্ছে আর ঘন ঘন নিঃশ্বাস টেনে নিচ্ছে, অশুদ্ধ শব্দে আওড়াচ্ছেন, আমার আব্রো রে। আজমল খান ঘাবড়ে গিয়ে একের পর এক প্রশ্ন করছেন আলিনা খানকে, কি হয়েছে তোমার? এরকম করছো কেন? আর আবরার কি হয়েছে? আলিনা খান হাঁসফাঁস করে শুধু আব্রো আব্রো বলছেন, পুরো কথা বলতে পারছেন না, গলায় এসে যেন শব্দ আটকে যাচ্ছে আর বেরোচ্ছে না। আশফাক খান ওহুর আম্মিজানকে উদ্দেশ্য করে বললেন, কি হয়েছে ওহুর আম্মু? নিহা ওহুর আম্মিজানের কথা শুনে ফ্লোর থেকে ফোনটা তুলে এনে আজমল খানের কাছে দিলেন। আজমল খান ডায়াল লিস্টে ঢুকে আব্রোর নাম্বার দেখতে পেলেন আলিনা খানের ফোনে। তিনি তৎক্ষণাৎ আব্রোর নাম্বারে ডায়াল করলেন পুনরায় বিষয়টা বোঝার জন্য। কিছু সময়ের মধ্যে ফোনটা কেউ পিক করলো এবং তাড়াতাড়ি হাঁসফাঁস করতে করতে বলে উঠল কণ্ঠটি, জি বলুন আন্টি, আপনারা কোথায়? অব্র ভাইয়াকে নিয়ে হাসপাতালে মাত্রই পৌঁছাইছি। আজমল খান কথাটা শুনে ঢোক গিলেন। ধীরে ধীরে আলিনা খানের দিকে তাকালেন। আলিনা খান আজমল খানের দিকে তাকিয়ে মাথা নাড়ালেন। হ্যাঁ, এটাই শুনেছিলেন তিনি। আজমল খান আশফাক খানকে সাথে নিয়ে মহল থেকে বেরিয়ে গেলেন। দ্রুত গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিলেন হসপিটালের উদ্দেশ্যে। পেছন থেকে বাড়ির কর্ত্রীরা জিজ্ঞাসা করে চলেছেন। আজমল খান স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বললেন, আমরা হাসপাতাল যাচ্ছি, তোমরা সবাই ওহুর আর আবরার আম্মুর খেয়াল রেখো।
অপরদিকে আব্রকে হসপিটালে নিয়ে আসা হয়েছে। হসপিটালে মানুষজন তেমন একটা বেশি নেই এই বাদল বিঘ্ন রাতে। ছেলেগুলো দ্রুত দৌড়ে গিয়ে ডক্টর নিয়ে আসলো। হসপিটালের ডক্টরও নেই, সবাই ডিউটি শেষ করে চলে গিয়েছে। একটা ডক্টর দৌড়ে আসলো, তিনিও তার কেবিনে বসে ঘুমাচ্ছিলেন। একজন ছেলে গিয়ে তাকে ডেকে ডেকে সজাগ করেছিল। আব্রকে কতজন মিলে একটা স্ট্রেচারের উপর শোয়ালো। ছেলেগুলোর শার্ট গেঞ্জিও লাল রক্তে ছেয়ে গেছে। আব্রর ভারী নিথর দেহটা স্ট্রেচারের উপর শুয়ে আছে নিঃশব্দে, কোনো নড়াচড়া করছে না। স্ট্রেচার থেকে কিছুটা বাহিরে আব্রর হাত বেরিয়ে আছে, লাল রক্তে ডুবে আছে যেন হাত জোড়া। হঠাৎ বাম হাতটা থেকে ঘড়ি খুলে হসপিটালের ফ্লোরে টং করে শব্দ করে পড়ে গেল। কপাল বেয়ে কয়েক ফোঁটা রক্ত স্ট্রেচারের অ্যাপ্রন স্পর্শ করে ফ্লোরের উপরও পড়ল। আব্রকে অপারেশন থিয়েটারের ভিতর ঢুকে ওটির দরজা সশব্দে বন্ধ করে দেওয়া হলো। বাহিরে ছেলেগুলো দাঁড়িয়ে আব্রর বাবা মায়ের জন্য অপেক্ষা করছে। তাদেরও চলে যেতে হবে, অনেক রাত হয়ে গেছে। মেসে থাকে ছেলেগুলো, ফিরতে দেরি হলে সমস্যায় পড়তে হবে তাদের। তার উপর ছেলেগুলোর পরনের ড্রেস রক্তে ভিজে নষ্ট হয়ে গেছে, যা শুকলে আগন্তুককেও নাক ছিটকে বমি করে ফেলবে মুহূর্তে। কি অদ্ভুত মিল! দুজনে এর মধ্যে রজনীতে নিথর দেহ নিয়ে শুয়ে আছে, কেউই কোনো শব্দ আওড়াচ্ছে না। দুজনের হৃদয়ের বেগের গতি একই যেন। দুজনের করুণ পরিস্থিতির জন্য একে অন্যই দায়ী পরোক্ষভাবে। আলিনা খানের মাথায় পানি ঢালছেন বাড়ির সহধর্মিনীরা। তিনি বারবার উঠে চলে যেতে চাইছেন আব্রোর কাছে। আলিনা খানকে দমিয়ে রাখা যাচ্ছে না। আব্রো আব্রো করে চিৎকার দিয়ে উঠছেন একটু পরপর। কিছু সময় আগে তারাও জানতে পারলেন আলিনা খানের কাছ থেকে আব্রো অ্যাক্সিডেন্ট করেছে। তারাও ভীষণ চিন্তায় পড়েছে। ওহুর পাশে শিফা, নিহা দুই আদুরে বোন বসে তাদের বনুকে সেবা করছে। হঠাৎ করে কি থেকে খান পরিবারে কি হয়ে গেল কেউই বুঝতে পারলেন না। সবাই এই চিন্তায় আলাপন করছে। জিসা এই ঘটনার মধ্যে অনুপস্থিত ছিল। মহলের সবাই ওহুকে দেখতে গেলেও জিসা যায়নি, এমনকি আলিনা খানের চিৎকার শুনেও আসেনি। জিসাই হট্টগোল সবসময় এড়িয়ে চলে, সেই বিধায় তার এখনো অজানা আব্রো অ্যাক্সিডেন্ট করেছে। জানলে হয়তো ন্যাকা কান্না জুড়ে দিত। জিসার সাথে একজনের এখনো অজানা আব্রো অ্যাক্সিডেন্ট করেছে, সে হলো চন্দ্রবালা। সে জেগে থাকলে হয়তো সব রাগ অভিমান ভুলে ছুটে যেত আব্রোর সন্নিধানে। আব্রোর অপারেশন থিয়েটারের ভিতর অপারেশন চলছে, এমার্জেন্সি অ্যাডমিট করানো হয়েছে তাকে। এই মাঝরাতে হসপিটালে ডক্টর নার্স বেশি নেই, সবাইকে ইমিডিয়েটলি কল করে আনা হয়েছে বাদল বিঘ্ন রাতে। সবাই ডিউটি শেষ করে চলে গিয়েছিল। আবার আব্রোকে ওয়েটিংয়ে রাখা যাবে না কাল সকাল পর্যন্ত। শরীর থেকে অনেক রক্ত ইতিমধ্যে বেরিয়ে গেছে, তাই বাধ্য হয়ে রাতে অপারেশন থিয়েটারের ভিতর ঢোকানো হয়। আজমল খান গাড়ি ড্রাইভ করে চলেছেন, তাড়াতাড়ি হসপিটালে পৌঁছাতে হবে তাদের। আশফাক খানকে গাড়ির ভেতরে সব কিছু খুলে বলেছেন তিনি। আশফাক খান আরো বেশি চিন্তিত হয়ে পড়লেন যেন। একদিকে তার কলিজা অসুস্থ, মহলে রেখে এসেছেন তাকে। ডাক্তার আদৌ এসে পৌঁছেছে কিনা কে জানে। অন্যদিকে ভাইয়ের ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, কি অবস্থায় আছে ছেলেটা সেই খবরও নেই তাদের কাছে। মহল থেকে কিছুটা দূরে যেতেই আজমল খান দেখলেন রাস্তার পাশে কিছু মানুষ জড়ো হয়ে আছে, কানাঘুষা করছে। পোলাটা বাসবো কিনা কে জানে। যে রক্ত বের হইছে বাঁচার সম্ভাবনা তো দেখি না, মাথা থেকে যে রক্ত বের হইছে দেখছি, আল্লাহ মালুম। আরে বাসবো কি, দানবের মতো শৈল দেহ নাই, টাইনা নামাতে পারে নাই ছোকরাগুলা। এইটা ঠিক কইছ, ঠিক না চাক না হইলে অঘটন ঘটানো বড় কোনো। মানুষগুলোর কথা শুনে আজমল এবং আশফাক খানের বুক ছ্যাদ করে উঠল। বুঝতে পারলেন এখানে আর অন্য কারোর ব্যাপারে কথা হচ্ছে না, বরং তাদের নিজের ছেলের ব্যাপারে সবাই কানাঘুষা করছে। তড়িঘড়ি করে আজমল গাড়ি থামিয়ে বাহিরে নামলেন। সামনে লোক সমাগম এড়িয়ে যেতেই দেখতে পেলেন আব্রোর গাড়িটা রাস্তার সাইডে পড়ে আছে বিধ্বস্ত অবস্থায়। গাড়িটা এই অবস্থাতে দেখে আজমল খানের রক্তচাপ বেড়ে গেল। সামনে দু এক কদম পা বাড়ালেন ধীরে ধীরে। বুকের বাম পাশে চেপে ধরে আছেন, খুব যন্ত্রণা হচ্ছে সেখানে। গাড়ির কাছে যেতেই দেখলেন রাস্তার উপর রক্ত পড়ে আছে। সামনে যাওয়ার শক্তিটুকু আর পেলেন না, ধপাস করে পড়ে যেতেই নিলেন রাস্তায়। তখনই আশফাক খান সামনে নিলেন তার ভাইকে। আজমল খান হয়তো আলিনা খানের মতো চিৎকার করতে পারছে না, পুরুষ মানুষের কাঁদতে যে নিষেধ, তবুও যেন আজমল খানের চোখে পানি চিকচিক করছে। রাস্তায় কিছু অংশ ঘেরাও করে রেড করে দিয়েছে পুলিশ। সকাল হতে হতে হয়তো মিডিয়াও চলে আসবে। আজমল খানকে দেখতে পেয়ে একজন পুলিশ সদস্য ছুটে আসেন। তিনি আজমল খানকে ভালো চিনেন। কাছে এসে উদ্বিগ্ন গলায় শুধালেন, স্যার আপনি এইখানে? আপনাকে তো এই সময় হসপিটালে যাওয়া উচিত। কোনো প্রোটেকশন ছাড়া যে আপনারা এভাবে বাহিরে বের হয়েছেন, যে কোনো সময়ে কোনো হামলা হয়ে যেতে পারে। এমনিতেও আপনি এখন প্রোটেক্টিক্স করেছেন, আপনাকে সাবধানে থাকা উচিত। প্লিজ বি সেফ স্যার। কিন্তু পুলিশের সদস্যের কথা হয়তো আজমল খানের কান পর্যন্ত পৌঁছালেও মস্তিষ্ক অবধি পৌঁছালো না। পুলিশ সদস্য পুনরায় বলে উঠলেন, চলুন আমি আপনাকে সাহায্য করছি। পুলিশ সদস্যদের মধ্যে একজন আজমল খানদের সাথে যাওয়ার নির্দেশ দিলেন। আজমল খান স্বাভাবিক হয়ে দাঁড়িয়ে চাপা কণ্ঠে শুধালো, তার প্রয়োজন নেই, আমি যেতে পারবো।
তারপর আজমল খান এবং আশফাক খান গাড়ির দিকে হাঁটা ধরলেন। আজমল খানকে চিনতে পেরে কিছু মানুষের কানাঘুষা বন্ধ হয়ে গিয়েছে। অনেকে ভয়ও পাচ্ছে যে অ্যাক্সিডেন্ট করেছে সে যে আজমল খানের ছেলে সেটা কারোরই জানা ছিল না। গাড়িতে বসিয়ে আশফাক খান আজমল খানকে পানির বোতল এগিয়ে দিলেন। অতঃপর আশফাক খান গাড়ি স্টার্ট দিলেন। কিছু সময় আগেই ডাক্তার এসেছে ওহুকে চেক আপ করতে। ওহুর জ্বর পৌঁছেছে 102 ডিগ্রি ফারেনহাইট। পরীক্ষা নিরীক্ষা করে ওহুকে কিছু ঔষধ দিলেন এবং নিয়ম নির্দেশনা দিলেন ভালোভাবে সেবা শুশ্রূষা করার। কিছু সময়ের মধ্যে কিছু খাবার খাইয়ে ওষুধ খাওয়ার আদেশও দিলেন। ওহু সকালের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে এই আশ্বাসও দিলেন ডক্টর। ওহুর আম্মিজান গিয়েছে ওহুর জন্য খাবার আনতে কিচেনে। ডক্টর আলিনা খানেরও চেক আপ। আলিনা খানের রক্তচাপ বেড়ে গেছে, তাই প্রেশার লো হওয়ার জন্য কিছু ট্যাবলেট দিলেন, সাথে ঘুমের ওষুধও, যেন ছেলের জন্য পাগলামি না করে কিছুটা স্বাভাবিক হতে পারেন। কিন্তু আলিনা খান ঔষধ খেতে নারাজ। তিনি পাগলামো করছেন আব্রোর কাছে তাকে নিয়ে যাওয়ার জন্য। সবাই বুঝাচ্ছে সকাল হলেই হসপিটালে নিয়ে যাবেন ওনাকে, তবে উনি তা বুঝতে নারাজ। একটু পরপর বিছানায় গড়ি আব্রো আব্রো বলে চিৎকার করছেন। আজমল এবং আশফাক খান হসপিটালে পৌঁছেছেন। রিসেপশনে যেতেই একজন তাদেরকে অপারেশন থিয়েটারের কাছে নিয়ে গেলেন। অপারেশন থিয়েটারের কাছে যেতেই আজমল খান এবং আশফাক খান উদ্ধার করা ছেলেগুলোকে বাহিরে দাঁড়িয়ে দেখতে পেল। উদ্ধারকারী ছেলেগুলো আজমল খানদের সালাম দিলেন। এর মধ্যে কয়েকজন ছেলে আজমল খানকে চিনতে পারলেন এবং তারা অবাক হলো। আজমল খান ছেলেগুলোর কাছে গিয়ে তাদের জড়িয়ে ধরলেন এবং কান্না মিশ্রিত কণ্ঠে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। 1 ঘন্টা 15 মিনিটের অপারেশন শেষ করে ডাক্তারগণ ওটি থেকে বেরিয়ে আসলেন। আজমল খান এবং সবাই ডক্টরের কাছে ছুটে আসলেন। আজমল খান কণ্ঠ ভার করে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে ডক্টর? আমার অব্র কেমন আছে? একজন বৃদ্ধা বয়সী ডক্টর মুখের মাস্ক খুলতে খুলতে বললেন, আজমল খান, আব্র আপনার ছেলে। ডক্টরের কথা শুনে বোঝা গেল তিনি আজমল খান এবং আব্রো দুজনকে চিনেন, তবে দুজনের পরিচয় যে এক সূত্রে গাঁথা সেটা জানতেন না। হ্যাঁ, আমার ছেলে। কি হয়েছে ওর? ঠিক আছে তো? মাথায় বেশ গভীর আঘাত পেয়েছে, অনেক রক্ত শরীর থেকে বের হয়ে গেছে। আল্লাহ আল্লাহ করুন যেন কাল বিকালের মধ্যে জ্ঞান ফিরে আসে, না হলে বড় কোনো অঘটন ঘটে যেতে পারে। বুঝতেই তো পারছেন মাথায় আঘাত পেয়েছে। আমরা কি আব্রোর সাথে দেখা করতে পারবো না এখন? জি, দেখা করতে পারবেন, তবে তাকে কোনো প্রকার বিরক্ত করতে পারবেন না। তাড়াতাড়ি দেখা করে আসুন। কিছু সময় পরে আব্রোকে অটো থেকে বের করে এনে আইসিইউতে এডমিট করানো হবে। আজমল খান দৌড়ে ওটির ভিতরে ঢুকে পড়লেন। দেখলেন আব্রো একটা নীল রঙের গেঞ্জি পরে কেবিনে শুয়ে আছে। অপারেশন করানোর পর যেই গেঞ্জি পরিয়ে দেওয়া হয় ভিকটিমকে, আব্রোর মুখে অক্সিজেন মাস্ক লাগানো, মাথা এবং শরীরের বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ করা। সাদা ব্যান্ডেজের উপর দিয়ে ভেসে আছে লাল রক্ত। আব্রোকে দেখে আজমল খানের অজান্তেই চোখ দিয়ে কয়েক ফোঁটা অশ্রুধারা গড়িয়ে পড়ল। আশফাক খানও অসহায় দৃষ্টিতে আব্রোর মুখশ্রীর দিকে তাকিয়ে আছেন। বড্ড আদর সোহাগ করে সে আব্রোকে ছোট থেকে বড় করেছেন। আজমল খানের থেকেও বেশি স্নেহ করেছেন তিনি আব্রোকে। উদ্ধারকারী ছেলেগুলো আজমল খানের পিছনে দাঁড়িয়ে আব্রোকে দেখলো। কিছু নার্স এসে আব্রোকে ওটি থেকে বের করে নিয়ে গেল। আশফাক খান মহলে ফোন দিয়ে জানিয়ে দিলেন আব্রো ভালো আছে, তারা যেন বেশি চিন্তা না করে। আজ তারা হসপিটালে থাকবেন এ কথা বলতেও ভুললেন না, সাথে ওহুর খোঁজ নিতে। ওহু এখন ঘুমাচ্ছে, ঘুম থেকে সজাগ হলে স্বাভাবিক অবস্থায় ফিরবেন বলে ডক্টর আশ্বাস দিয়েছেন। আলিনা খান এখন কিছুটা শান্ত হয়েছেন। মহলের সব সহধর্মিনীরা মিলে তাহাজ্জুদের নামাজ পড়তে গিয়েছে। শিফা নিহা ওহুর পাশে শুয়ে পড়েছে। ছোট্ট নিহা ঘুমের ঘোরে তার এক পা শিফার উপর দিয়ে শুয়ে আছে। সবাই যেন এখন ভোরের সূর্য ওঠার অপেক্ষা করছে। আজমল খান ছেলেগুলোকে নিজ দায়িত্বে ড্রাইভারের সাহায্যে তাদের মেসে পৌঁছে দিয়ে এসেছেন। হসপিটালের কেবিনে আজমল খান এবং আশফাক খান বসে নিদ্রাহীন রাত্রি যাপন করছে। ভোর 6টা, সূর্য ধীরে ধীরে পূর্ব দিক থেকে উদিত হচ্ছে। পাকপাখালিরা নিজের বাসা থেকে দল বেঁধে বেরিয়ে পড়েছে খাবারের জোগানে। বাড়ির সহধর্মিনীরা ফজরের নামাজ পড়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। ঠিক তখনই নিভু নিভু করে কয়েকবারের প্রচেষ্টায় চোখের পাপড়ি জোড়া মেলে তাকায় ওহু। ধীরে ধীরে শোয়া থেকে উঠে বসে বিছানায়। পুরো শরীর ঘেমে একাকার হয়ে গেছে। বিরক্তির সাথে কাঁথা সরিয়ে ফেলে শরীর থেকে। আশেপাশে চোখ মেলে তাকিয়ে দেখে শিফা নিহা তার পাশে শুয়ে আছে। সাইড টেবিল থেকে পানির গ্লাস উঠিয়ে তেতো মুখে পানি পান করে নিল। ওহু নিজের কপালে নিজে হাত দিয়ে অনুভব করলো এখনো জ্বর আছে। দেয়ালে টাঙানো বড় ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 6টা বাজে। এখনো ভালো মতো সকাল হয়নি দেখে একটা বড় হাই তুলল। তারপর কাঁথা ফেলে দিয়ে নিহাকে জড়িয়ে ধরে আবারও শুয়ে পড়ল ওহু। বাড়ির সহধর্মিনীরা হসপিটালে পৌঁছেছে, সাথে কয়েকজন নিরাপত্তা রক্ষীরাও। আলিনা খান হসপিটালে প্রবেশ করতে দৌড়িয়ে ভেতরে চলে গেলেন সবার আগে। আজমল খান এগিয়ে আসলেন।
আজমিন খান ঢাকার ভেতরে নেই, ব্যবসায়িক কাজে তাকে দেশের বাইরে যেতে হয়েছে 2 দিন আগে। তার কাছে আব্রোর অ্যাক্সিডেন্টের খবর পৌঁছে গেছে গতকাল রাতে। তিনি অতি শীঘ্রই দেশে ফিরছেন। আব্রো আইসিইউ এর ভিতরে থাকায় আলিনা খানকে বেশ কিছু সময় হসপিটালের করিডোরে অপেক্ষা করতে হলো, কিন্তু তিনি অপেক্ষা করতে পারছেন না। হসপিটালের ওয়ার্ড বয়দের গালাগালি করে চলেছেন। তাড়াতাড়ি আইসিইউ এর দরজা খুলে দেওয়ার জন্য আইসিইউ এর ভিতরে প্রবেশ করলে আলিনা খান আব্রোকে দেখে কান্নায় ভেঙে পড়লেন। আব্রোর গলা জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলেন। শিফার আম্মু, ওহুর আম্মিজানের চোখেও পানি চিকচিক করছে। তারাও আব্রোর কাছে আসলেন। একজন নার্স তাদের দূরে সরে যেতে বললেন আর কান্না থামানোর আদেশ দিলেন, নয়তো আরো খারাপ হতে পারে আব্রোর অবস্থা। আজমল খান আলিনা খানকে শান্ত করে আইসিইউ এর বাহিরে নিয়ে গেলেন। কান্না করো না আব্রোর আম্মু, আব্রো সুস্থ হয়ে যাবে। ডক্টর বলেছে বিকেলের মধ্যে জ্ঞান ফিরে আসবে। তবুও যেন মায়ের মন শান্ত হচ্ছে না। বেশ কিছু সময় হসপিটালে কাটিয়ে মহলে ফিরার সিদ্ধান্ত নেওয়া হলো। তবে আজমল খান তিনি ফিরবেন না, তিনি হসপিটালেই থাকবেন। আলিনা খানও হসপিটালে থাকতে চাইলেন, কিন্তু আজমল খান নিষেধ করলেন। আশফাক খানও বলতে চাইলেন, ভাইজান আমি থাকি তোমার সাথে। তুই মহলে ফিরে যা, ওহু সুস্থ হয়েছে কিনা দেখ, পরে নয়তো আবার আসিস। ওহুর কথা স্মরণ হতেই আশফাক খানের মনটা পুনরায় বেজার হয়ে গেল। ওহুকে দেখার জন্য আশফাক খান মহলে ফিরতে রাজি হলেন। ঠিক আছে ভাইজান। এই বলে আশফাক খানও সবাইকে নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে গেলেন। আজমল খানের সাথে কয়েকজন নিরাপত্তা রক্ষীও রেখে গেলেন। তারা সবসময় আইসিইউ এর বাহিরে দাঁড়িয়ে আব্রোকে নজরে রাখবে, সাথে আজমল খানকেও। আশফাক খান হসপিটালের বাহিরে বের হতেই দেখলেন কয়েকজন রিপোর্টার দৌড়ে তাদের দিকে আসছে। আশফাক খান বাড়ির সহধর্মিনীদের পিছনে সরে যেতে নির্দেশ দিলেন। নিরাপত্তা রক্ষীরা আজমল খানের পরিবারকে ঘেরাও করে ফেললেন এবং রিপোর্টারদের দূরে সরে যেতে বলা হলো। কিছু কিছু রিপোর্টার নিরাপত্তা রক্ষীদের সাথে ধস্তাধস্তি করতে করতেই দূর থেকে প্রশ্ন ছুড়ে দিলেন চিল্লাতে চিল্লাতে। কিন্তু আশফাক খান কোনো উত্তর দিলেন না। নিরাপত্তা রক্ষীদের সহায়তায় সবাইকে নিয়ে ভিড় এড়িয়ে গাড়িতে গিয়ে বসলেন। ড্রাইভারকে দ্রুত গাড়ি ড্রাইভ করার আদেশ দিলেন। আশফাক খান গত 1 ঘন্টা ধরে ওহুর পাশে বসে ওহুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। ওহু নিঃসংকোচে শুয়ে আছে বাবার সন্নিধানে। শিহানিফা অনেক আগেই ওহুর রুম থেকে উঠে বেরিয়ে গেছে। তারাও পরে আশফাক খানের সাথে হসপিটালে যাবে আব্রোকে দেখতে। জিসাও ইতিমধ্যে খবর পেয়েছে আব্রোর অ্যাক্সিডেন্টের। সোনা মাত্রই ছোট বাচ্চাদের মতো কান্না জুড়ে দিয়েছিল। সেও যাবে শিফানিয়ার সাথে আব্রোকে দেখতে হসপিটালে। ওহুর আম্মিজান ওহুর রুমে এসে ওহুর বাবাকে শাসাচ্ছেন। আশফাক খান ওহুর মুখের দিকে তাকিয়ে মৃদু হেসে দিয়ে বলে উঠলেন, এরকম লোকেচুরি এই বয়সে করেই, আমার মেয়েও করেছে। আমার ওহুজান, এই ওহুজান ওঠো মা, দুপুর হয়ে যাচ্ছে তো, ওঠো মামনি, খাবার খেয়ে তোমাকে ওষুধ খেতে হবে তো, ওহুজান। বেশ কিছু সময় পর ওহু ধীরে ধীরে চোখ মেলে তাকায়। পাশে বাবাকে দেখে হেসে উঠে জড়িয়ে ধরে। ওহু তার বাবাকে খুব কম সময়ে কাছে পায়। বাবার গলা জড়িয়ে ধরে ঘুম ঘুম কণ্ঠে বলতে থাকে, তুমি কখন এসেছো বাবা? এই তো কিছু সময় আগেই। তোমার শরীর এখন কেমন? আগে থেকে ভালো। যাও যাও ফ্রেশ হয়ে আসো, ওষুধ খেতে হবে তো তোমাকে। না খাবো না ওষুধ, কিন্তু হ্যাঁ তুমি খাইয়ে দিলে আলবাত খাবো। ঠিক আছে আমি খাইয়ে দিব তোমাকে, যাও এখন ফ্রেশ হয়ে আসো। ওহু তার আম্মিজানের সহায়তায় ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে এসে বিছানায় কম্বল মুড়ি দিয়ে বসে পড়ল। অতঃপর আশফাক খান তাকে খাবার খাইয়ে দিতে লাগলেন, নিজ হাতে ভাত মাখিয়ে। 1 লোকমা করে ওহু ভাত গিলছে আর পানি খাচ্ছে। আজ বহু বছর পর সে তার বাবার হাতে মাখানো ভাত খাচ্ছে। ওহু চায় এরকম জ্বর যেন তার প্রতিদিন আসে, আর তার যেন এরকম সৌভাগ্য প্রতিদিনই হয় বাবার হাতে ভাত খাওয়ার। কতজনেরই বা এরকম সৌভাগ্য হয় বড় হয়ে বাবার হাতে ভাত খাওয়ার, কিংবা নিজে বাবাকে ভাত খাইয়ে দেওয়ার। ইচ্ছে থাকলে হয়তো মুখ ফুটে প্রকাশ করা হয় না কখনো। ওহুকে যখন ভাত খাইয়ে দিচ্ছিল আশফাক খান, ওহুর আকস্মিক পরশুদিন বাদল বিঘ্ন রাতের কথা মনে পড়ে যায়, যখন আব্রো তার জন্য খাবার নিয়ে আসছিল। ওহুর মনটা বেজায় খারাপ হয়ে যায় আব্রোর কথা ভেবে। আব্রো কোথায়? সে কি আসেনি ওহুকে দেখতে? ওহু যে অসুস্থ সে কি তা জানে না? তাহলে কোথায় সে কি আসবে না তার চন্দ্রবালাকে দেখতে? ওহুর অন্তরিক্ষে এসব প্রশ্নে উকি দিতে থাকলো। ওহু ভাবনা ছেড়ে তার বাবার দিকে তাকায়। দেখলো তার বাবার চোখে পানি চিকচিক করছে। ওহু কিছু বুঝতে পারল না, মাথা নত করে ফেললো। আশফাক খান ওহুকে খাবার খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিলেন আর বললেন বিশ্রাম নিতে, কিছু দরকার পড়লে নিজে না উঠে কাউকে ডাক দিতে। ওহু মাথা নাড়ালো। আশফাক খান আব্রোর অ্যাক্সিডেন্টের বিষয়টা এড়িয়ে গেলেন। তিনি চান না ওহু এই বিষয়ে জানুক আর অযথা চিন্তা করুক। আশফাক খান জিসা, শিফা, নিহাকে নিয়ে দুপুর 2টার দিকে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলেন।
খবরের পত্রিকায় আব্রোর অ্যাক্সিডেন্টের ব্যাপারে ইতিমধ্যে খবর ছাপানো হয়েছে। হসপিটালের বাহিরে মিডিয়ার ভিড়, তবে ভেতরে ঢুকতে পারছে না নিরাপত্তারক্ষী এবং পুলিশের কারণে। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে। ওহু বিছানায় শুয়ে শুধু এপাশ ওপাশ করে। সবাই ওহুকে একে একে দেখে যাচ্ছে, তবে আব্রো আসছে না। ওহু মুখ গোমরা করে শুয়ে আছে। ওহু ভাবছে আব্রো অফিসে আছে, তাই তাকে দেখতে আসছে না। অফিস থেকে ফিরলে হয়তো দেখতে আসবে, কিন্তু ওহু অভিমান করে শুয়ে আছে। পূর্বের ঘটনার কারণে ওহু এখনো আব্রোর উপর রাগ, তবে এসে আব্রোকে দেখার জন্য ছটফট করছে। ওহুর মন কু ডাকছে। সন্ধ্যা 7টা বেজে গেছে, আব্রোর এখনো জ্ঞান ফিরছে না। সবাই চিন্তিত। আইসিইউর বাহিরে দাঁড়িয়ে সবাই মোনাজাতে ব্যস্ত। বাড়ির সহধর্মিণীরা সবাই চলে এসেছে, তাদের সাথে ডক্টরও বাহিরে দাঁড়িয়ে আছেন। মহলে শুধু ওহু এবং নিহা আছে। আব্রোর ফুপি এসেছে, সঙ্গে আশাপ আসফিও। সকলে আব্রোর জ্ঞান ফেরার অপেক্ষা করছে। ঠিক তখনই একজন লোক আসলো। বয়স আব্রোর মতো 27 কিংবা 28। বলিষ্ঠ দেহের অধিকারী, মুখে গাম্ভীর্যের ছাপ স্পষ্ট, মুখে খোঁচা খোঁচা চাপদারি। লোকটা এসে আজমল খানের সাথে হাত মিলালো, তবে কেউই লোকটাকে চিনতে পারল না। আজমল খান যখনই জিজ্ঞাসা করতে যাবে কে তুমি, ঠিক তখনই একজন নার্স দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলে উঠল, ডাক্তার সাহেব তাড়াতাড়ি ভিতরে চলুন, রোগীর জ্ঞান ফিরেছে। সবাই দৌড়ে আইসিইউর ভিতর ঢুকলো। আলিনা খান দৌড়ে গিয়ে ছেলেকে জাপটে ধরলেন, জড়িয়ে ধরে কাঁদতে থাকলো। এ যেন এক মায়ের হৃদয় বিদারক সুখের কান্না, নিজের বুকে ছেলেকে ফিরে পাবার কান্না। আব্রু আস্তে আস্তে তার মায়ের মাথায় হাত রাখলো। ভালো মতো তাকাতে পারছে না আব্রু, সবকিছু আবছা আবছা দেখছে। সবাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে। ওহুর আম্মি জান বলে উঠল, এখন ঠিক আছে কাকিমা? ডক্টর আব্রোকে আরো একটা ইঞ্জেকশন পুশ করলো। আব্রো আবছা আবছা দৃষ্টিতে আশেপাশে চোখ বুলিয়ে কোনো অবয়বকে খোঁজার চেষ্টা করছে, তবে তাকে যেন চিহ্নিত করতে পারছে না কোথাও। আব্রোর আখি যুগল। আব্রো উতলা হয়ে আবারও একটু ভালো মতো করে চোখ মেলে তাকিয়ে দেখতে লাগলো। তখনই অচেনা লোকটি আব্রোর দিকে এগিয়ে আসে। আব্রোকে উদ্দেশ্য করে বলে ওঠে, আবরার খান আমাকে খুঁজছে নাকি? আব্রো লোকটার দিকে তাকালো, তবে তাকে চিনতে পারলো না। আব্রো ভ্রুকুচকে ধীরে ধীরে জিজ্ঞাসা করলো, কে? লোকটা মুখশ্রী ঝুঁকি আব্রোর কানের কাছে নিয়ে ফিসফিসিয়ে বলে উঠল, আমাকে চিনতে পারলেন না? আশ্চর্য, আমি তো আপনাকে ভালো করেই চিনি। আমি ক্রাইম ব্রাঞ্চের ইন্সপেক্টর তন্ময় রাজ মির্জা। আই রিপিট, তন্ময় রাজ মির্জা। আব্রো কথাটা শোনা মাত্রই হেসে দিল। আব্রোকে হাসতে দেখে তন্ময় ভ্রুকুচকে তাকিয়ে থাকলো আব্রোর মুখ পানে। পুনরায় কণ্ঠ গহিনে নিয়ে শুধালেন, আপনি হাসছেন কেন? আব্রো কিঞ্চিত হাসি থামিয়ে দিয়ে তন্ময়ের দিকে তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকালো, অতঃপর নরম কণ্ঠে প্রতিউত্তর দিল, আপনার পরিচয়টা যে আমার কাছে হাস্যকর, তাই হাসলাম। ইফ ইউ ডোন্ট মাইন্ড। তন্ময় আব্রোর কথা শুনে চোয়াল জোড়া শক্ত করে রহস্যময় হাসি দিল। কেউই সেখানে উপস্থিত থাকা তন্ময়ের আসল পরিচয়টা জানতে পারল না। আব্রোকে অচেনা কেউ বিরক্ত করছে দেখে আজমল খান বলে উঠলেন, আব্রোকে বিরক্ত করছো কেন? কে তুমি? আজমল খানের কথা শুনে তন্ময় ভ্রুকুচকে পিছনে তাকালো, অতঃপর ওষ্ঠজোড়া প্রসারিত করে হাসলো। আধা বসা থেকে উঠে দাঁড়িয়ে আজমল খানকে উদ্দেশ্য করে বললেন, আমি বিরক্ত কই করলাম? আবরার খানে তো আমার পরিচয় জানতে চাইলো, আমি তো সেটাই বললাম। ঠিক তখনই ডক্টর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে নজরবন্দি করলো তন্ময়ের পিছনে কোমরে বেল্টের সাথে পিস্তল রয়েছে। ডক্টর বাবু ভড়কে গেলেন, হন্তদন্ত হয়ে জিজ্ঞাসা করলেন, তুমি, তোমার কাছে পিস্তল কেন? আরে ভয় পাবে না কেউ, উনি পুলিশ অফিসার, ক্রাইম ব্রাঞ্চের ইন্সপেক্টর তন্ময় রাজ মির্জা। সবাই আব্রোর কথা শুনে শান্ত হলো। পরক্ষণে তন্ময় হেসে বলে উঠল, আচ্ছা তাহলে আপনারা কথা বলুন, আমি আসি, আমি পরে কখন আসবো আবার। কথাটা বলে তন্ময় আইসিইউ থেকে বেরিয়ে গেল। তন্ময় চলে যেতে আব্রো পুনরায় কক্ষে নজর বোলায়, কিন্তু চিহ্নিত করা ব্যক্তিকে খুঁজে না পেয়ে মাথা নত করে ফেলে। আলিনা খান এখনো আব্রোর পাশে বসে আছে। শিফার আম্মু এগিয়ে এসে আব্রোকে জিজ্ঞাসা করলো, বাবা কিছু লাগবে তোমার? আব্রো মাথা নাড়িয়ে না বোধক উত্তর দেয়। পরক্ষণে জিজ্ঞাসা করে বসে, কাকিমা ও কেমন আছে? ওহুর কথা আব্রোর মুখ থেকে শুনতেই আলিনা খান ক্ষিপ্র দৃষ্টিতে আব্রোর দিকে তাকায়। কণ্ঠে গাম্ভীর্যতা এনে বলে ওঠে, সুস্থ হতে পারিস নাই আর এখনই ওহুর কথা জিজ্ঞেস করছিস? কেন, কি হয়েছে? আলিনা খান ছেলের কড়া কথা শুনে চুপ করে রইলেন। পাশ থেকে আশফাক খান বলে উঠলেন, ওহু ঠিক আছে, আগের থেকে জ্বর অনেকটা কমে গিয়েছে, তার চিন্তা করতে হবে না, আমরা সবাই আছি। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, এটাই প্রার্থনা করি আল্লাহর কাছে। আশফাক খানের কথা শুনে আব্রোর অন্তরিন্দ্রিয় প্রশান্ত হয়, তবে পুরোপুরি শান্ত হতে পারছে না যেন। হঠাৎ করেই ডক্টরকে উদ্দেশ্য করে বলে ওঠে, আমাকে কবে ডিসচার্জ করে দেওয়া হবে ডক্টর? আব্রোর কথা শুনে সবাই অবাক হয়ে যায়। ডক্টর বাবু যেন আকাশ থেকে পড়লেন তার কথা শুনে। এসব কি বলছেন আপনি? আপনি তো মাত্র 2 দিন হলো হসপিটালে আসছেন, মাত্রই জ্ঞান ফিরল কত আশঙ্কার পরে, আর আপনি এখনই ফিরে যেতে চাইছেন? তাতে কি হয়েছে? আমি তো এখন পুরোপুরি ঠিক আছি।
অসুস্থ থাকলে একটা কথা ছিল। আপনি তো অক্সিজেন মাস্ক ছাড়া নিঃশ্বাসে নিতে পাচ্ছেন না, আর আপনি সুস্থ হয়ে গেছেন। আব্রো ডক্টরের কথা শুনে সবাইকে অবাক করে দিয়ে মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে ফেললো। মাস্ক খোলা মাত্রই টেনে টেনে ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলো। ডক্টর দৌড়ে এসে আব্রোর মুখে আবারও অক্সিজেন মাস্ক লাগিয়ে দিল। আব্রোর পালস রেট আবারও স্বাভাবিক হয়ে গেল। আলিনা খান সহ সবাই আব্রোর উপর চেঁচাতে লাগলো, আপনি কি পাগল হয়ে গেছেন? কি করছেন? এরকম করলে আপনার জীবন ঝুঁকিতে পড়তে পারে। আর এখানে থাকলে যে আমি এমনিতেই মরে যাব। মাথা ঠিক আছে তোর? কি যাতা বলছিস? মহলে তোর এত কি দরকার? হ্যাঁ বল আমাকে। এখানে আমার বিপদ হবে থাকলে। বুঝতে পারছো না তোমরা আমি কি বলার চেষ্টা করছি? তোমরা কি অবুঝ নাকি? কখন কি থেকে কি হয়ে যেতে পারে তার ঠিক নেই। সংলাপটুকু উচ্চারণ করে জোরে একটা নিঃশ্বাস টেনে নিল আব্রো। আব্রোর যুক্তি শুনে সবাই দমে গেল। সবাই ভাবছে আব্রো হয়তো ঠিকই বলেছে, যার দরুন আজমল খান বলে উঠলেন, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আজমল খানের কথা শুনে আব্রো মুচকি হাসলো, যা উপস্থিত সবার নজর এড়িয়ে গেল। আসলে কি নিরাপত্তার জন্যই হসপিটালে থাকতে চাইছে না আব্রো? শুধু কি এই কারণে আব্রো খান মহলে ফিরে যেতে চাইছে, নাকি অন্য কারণ আছে যা আব্রো প্রকাশ করতে চায় না? তখনই ডক্টর বলে উঠল, আপনারা এখন আসতে পারেন, আর বেশি কথা বলা যাবে না অব্রের সাথে, না হয় তার সমস্যা হতে পারে অতিরিক্ত কথা বলার জন্য। ডক্টরের কথা শুনে সবাই আব্রো থেকে বিদায় নিয়ে আইসিইউ থেকে বাহিরে বেরিয়ে গেল। বাড়ির সহধর্মিনীদের মহলে ফিরে যাওয়ার জন্য আদেশ করলেন আজমল খান, কিন্তু আলিনা খান আরও পরে মহলে ফিরে যাওয়ার অবকাশ প্রকাশ করলেন। কিন্তু আজমল খানের হুঙ্কারে সবাই মহলে ফিরে যেতে বাধ্য হলো। আব্রো আইসিইউ এর ভিতরে একা শুয়ে আছে, অস্বস্তি লাগছে তার। মহলে ফিরে যাওয়ার জন্য মন ছটফট করছে, কিন্তু পারছে না কিছু করতে। হাতে ক্যানুলা ইনজেক্ট করা, হাতেও নাড়াচাড়া করতে পারছে না। তবে অন্তরিক্ষে ঝড় বয়ে যাচ্ছে। রাত 11টা। জিসা বিকেল 5টার দিকে লন্ডনের উদ্দেশ্যে উড়াল দিয়ে দিয়েছে। যাওয়ার ইচ্ছে ছিল না জিসার, তবে আব্রোর কথা রাখতে তাকে যেতেই হলো, নয়তো আব্রো পুরো ভূমিকম্প বয়ে আনবে জিসাকে দেখে। আশরাফ আশফি ওহুর পাশে বসে আছে। ওহুর ফুপিজান ওহুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আব্রো ওহুর সাথে এখনো আসেনি দেখা করতে। ওহু মুখ ফুলিয়ে বসে আছে। সবাই ওহুর সাথে দেখা করে চলে যাচ্ছে, কিন্তু আব্রো আসছে না। আব্রো তো অনেক আগেই অফিস থেকে চলে এসেছে, হয়তো নাকি এখনো আসেনি বলে ওহু চিন্তায় মগ্ন হয়ে আছে। ওহু আম্মি যান ওহুকে মুখ গোমরা করে বসে থাকতে দেখে ভ্রু কুচকে বলে ওঠে, আচ্ছা মা, তীব্র ভাইয়া কেন আমার সাথে দেখা করতে এলো না এখনো? আব্রো কাল রাতে ইউএস গেছে অফিসের কাজে, কিছুদিনের মধ্যে চলে আসবে। ওহুর আম্মি যান চায় না আব্রোর অ্যাক্সিডেন্টের কথা শুনে ওহু চিন্তা করুক আর শরীর খারাপ হোক আবারও। ওহুর আম্মি জানের কথা শুনে আশফিও আর সত্যিটা বলল না। আব্রো দেশের বাইরে গিয়েছে শুনে ওহুর মন পুনরায় বেজার হয়ে গেল। তাহলে কি আব্রোকে সে আর দেখতে পারবে না? ওহু যে অসুস্থ সেটা কি আব্রো ভাই জানে না? তাহলে কেন ওহুকে না জানি আব্রো দেশের বাইরে চলে গেল? অনেক রাত হয়ে গেছে দেখে ওহুর আম্মি জান ওহুকে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিল। অতঃপর সবাই ওহুকে বিদায় জানিয়ে চলে গেল। ওহু এখন বেশ ভালো আছে। জ্বর 100 ডিগ্রি নিচে নেমে গেছে, তবে মনের জ্বর আরও তীব্র হচ্ছে আব্রোর অনুপস্থিতিতে। কিছু সময়ের মাঝে ওহু ঘুমের দেশে তলিয়ে যাবে অনিচ্ছা সত্ত্বেও। ওষুধের এফেক্ট সেটা ওহু নিজেও জানে। তাই কিছু একটা ভেবে চটজলদি করে ওহু ফোন বের করলো। ফেসবুকে ঢুকে আব্রোর FB ID খুঁজে বের করলো, কিন্তু আব্রো অনলাইনে নেই দেখে ওহুর মন পুনরায় বেজার হয়ে গেল। আজ সারাদিনও আব্রো অনলাইনে আসেনি। বিরক্তির সাথে একটা মেসেজ সেন্ড করে রাখলো, যার দরুন আব্রো যদি পরবর্তীতে অনলাইনে আসে তাহলে নিশ্চয়ই ওহুর মেসেজটা দেখতে পাবে আর রিপ্লাই দিবে। পূর্বের সব রাগ অভিমান লুকিয়ে রেখেছে ওহু। আব্রোকে দেখলে যেন সবকিছু সে ভুলে যাবে। ওহুর মন কু ডাকছে সকাল থেকে। ওহু মেসেজটা সেন্ড করে বিছানায় ফোনটা আছাড় মারল রাগে ক্ষোভে। বেশ কিছু সময় পর ওহুর চক্ষুদয় আবছা হয়ে আসতে শুরু করলো। কোনোভাবে যেন আর চোখ জোড়া খুলে রাখা সম্ভব হচ্ছে না। ওহুর আঁখি যুগল নিপতে এই মুহূর্তের মাঝে ঘুমের রাজ্যে পাড়ি জমালো চন্দ্রবালা। অন্যদিকে আব্রো নিজেও জানে না তার ফোন কোথায়। তারও ঘুম আসছে না। ওষুধের ডোজে আব্রোর শরীর অনেক দুর্বল হয়ে পড়েছে। আবছা আবছা দৃষ্টিতে তাকিয়ে আছে অন্ধকার রুমে। মৃদু মৃদু আলো জল জল করছে, যা আবছা দৃষ্টিতে আব্রোর কাছে অন্ধকারের সমান। সে তো জানে না তার চন্দ্রবালার মন কতটা ব্যাকুল হয়ে আছে তাকে দেখার জন্যে। একরাশ অভিমান নিয়ে সে ঘুমিয়ে পড়েছে। আব্রোর মনও অনেক হাঁসফাঁস করছে। শরীর সক্রিয় না থাকলে কি হবে, মন আর মস্তিষ্ক তো অবিচল আছে। আর সেই মস্তিষ্কই ঘুরপাক খাচ্ছে ওহুর প্রতিচ্ছবি। এই পরিস্থিতিটা নিতান্তই রুদ্ধশ্বাস। আব্রোর ভাবনায় ছেদ ঘটিয়ে হঠাৎ তখনই আইসিইউ এর দরজা ঠেলে ভিতরে ডক্টর প্রবেশ করে। কারো উপস্থিতি আন্দাজ করতে পেরে আব্রো চোখ বুজে, যেন না বুঝতে পারে আব্রো এখনো সজাগ আছে। ডক্টর আব্রোর কাছে গিয়ে তাকে সূক্ষ্ম নজরে বন্দি করে দেখে আব্রো ঘুমিয়ে গেছে।
কিন্তু পালস রেট চেক করতে বুঝতে পারে আব্রো এখনো ঘুমায়নি। তাই ঘুমের একটা ইনজেকশন পুশ করে আব্রোকে তৎক্ষণাৎ ডিউটি শেষ করার আগে সব পেশেন্টকে পুনরায় চেক করা এটা ডক্টরদের নীতি, আর সেই নীতিতে আটকা পড়েছে আব্রো। কয়েক মিনিটের মধ্যে আব্রোর মস্তিষ্ক অবশ হয়ে যায়, ধীরে ধীরে ঢলে পড়ে ঘুমের নেশায়। সকাল 11টা, প্রায় দুপুরই হতে চলল। ওষুধ খাওয়ার পর থেকে ইদানিং বেশ দেরি করে ঘুম থেকে উঠে ওহু একটা লম্বা আড়মোড়া ভেঙে বিছানা ছেড়ে উঠে বেশ সুস্থই অনুভব করলো ওহু নিজেকে। বালিশের পাশ থেকে ফোন উঠিয়ে অনলাইনে ঢুকে মেসেঞ্জারে গিয়ে দেখে আব্রো এখনো মেসেজ সিন করেনি। মুহূর্তের মাঝে ওহুর মন বেজার হয়ে গেল। কালো মেঘের মতো অভিমান জমা হলো মন আকাশে। ফোনটা খাটের উপর ফেলে দিয়ে রুম থেকে বেরিয়ে চলে গেল রাগে গটগট করতে করতে। দুদিন পর আজ নিজ কক্ষ থেকে বের হলো ওহু। বেশ ভালোই লাগছিল। মহলের সিঁড়ি দিয়ে নিচে নামতে দেখলো কেউ মহলের অন্দরে নেই। কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছিল, কোনো চেঁচামেচি নেই, সবকিছু যেন শান্ত। ওহু বেশ আশ্চর্য হলো, ভাবলো কাউকে না কাউকে হয়তো রন্ধন হলে দেখতে পারবে, তাই পা বাড়ালো ধীরে ধীরে সেই দিকে। হঠাৎ ড্রয়িং টেবিল ক্রস করেই চলে যাচ্ছিল রন্ধনশালায়। তখনই ওহুর পা জোড়ার চলন বন্ধ হয়ে গেল কিছু একটা দেখে। বাম পা জোরে কম্পনের আওয়াজ জোরালো হলো নিমিষে। ধীরে ধীরে দু এক কদম পিছনে হটলো ওহু। পিছনে হটে চোখ জোড়া বড় বড় করে ভ্রু জোড়া কুচকে তাকালো ড্রয়িং টেবিলের উপর। ওহুর নজর মুহূর্তে অবরুদ্ধ হয়ে গেল টেবিলের উপরে থাকা পত্রিকার উপর। আগ্রহসূচক দৃষ্টি নিয়ে আরো কয়েক কদম সামনে এগুলো। ওহু যত এগোচ্ছে ততই যেন তার হৃৎপিণ্ডের স্পন্দন বেড়ে চলেছে। ওহু কেঁপে উঠছে। ধীরে ধীরে সামনে এগিয়ে গিয়ে পত্রিকাটা ওহু হাতে তুলল। ওহুর চোখের সামনে মুহূর্তে জল জল করে উঠল কারো প্রতিচ্ছবি, কারো দুর্ঘটনার সংবাদ। ওহু পত্রিকাটা হাতে নিয়ে ধপাস করে ফ্লোরে বসে পড়ল। সকাল 8:30। ঘরের জানালা ফাঁকা থাকায় সোনালি রোদ্দুর এসে বিছানায় পড়েছে। উষ্ণ আলোর স্পর্শে চিত্রার ঘুম ভেঙে যায়। চোখ মেলে দেখে শরীরের উপর সাদা কম্বল টানা। একটু নড়ে চড়ে পাশ ফেরার পরই টের পায় বিছানার ওদিকটা ফাঁকা, ফারাজ নেই। চিত্রার কপালে ভাঁজ পড়ে। এত সকালে তো তার ওঠার কথা নয়। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে সময়টা নিশ্চিত হয় সে। হঠাৎ দেরি হয়ে যাওয়ার অনুভূতি তাকে তাড়াহুড়ো করতে বাধ্য করে। দ্রুত উঠে চুল খোপা করে বাঁধে, তারপর চোখ যায় টেবিলের দিকে। সেখানে রাখা একটা লাল গোলাপ, পাশে একটা চিরকুট। চিত্রার ভ্রু কুচকে যায়। গোলাপটা নাকের কাছে নিয়ে শুকে নরম একটা মন ভালো করার মতো গন্ধ। তারপর চিরকুটটা খুলে শুভ সকাল প্রিয় ফুল। চিত্রা মুচকি হাসে। সে ফুল, এই ফারাজটাও না একটা আজব লোক। চিত্রা আড়ম্বর ভেঙে খাট থেকে নামতেই ঘরের দরজায় কেউ একজন কড়া নাড়ে। চিত্রা গা থেকে কম্বল সরিয়ে দেখে অবস্থা খুব একটা সুবিধার নয়। তাই সে জলদি ওয়াশরুমে যাবে বলে ঠিক করে, কিন্তু তার আগে মিতালি রুমে ঢুকে যায়। চিত্রা ততক্ষণে গায়ে শাড়ি জড়িয়ে নিয়েছিল। আপা, খালু আপনারে জলদি তৈয়ার হইতে কইছে। সার পেরাজ আছে আপনার জন্য। আমার জন্য? হ্যাঁ, আপনার কোনো সাহায্য লাগবো? দেন, আমি সাহায্য করি। বিছানাটা গুছাইয়া দেই। তুমি যেতে পারো। আচ্ছা। চিত্রা আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। লজ্জায় তার মুখ লাল হয়ে আসে। ইসরে, গলাটা দাগে জর্জরিত। এসব নিয়ে নিচে কি করে যাবে? মিতালি চলে যাওয়ার জন্য পা বাড়াতে চিত্রা তাকে ডাকে। সাহায্য করতে পারবে? ফারাজকে দুদিনের মধ্যে এক জরুরি কাজে ঢাকা যেতে হবে। সকাল সকাল সে হলরুমের সোফায় বসে ফাইল ঘাটছে। পাশে অভ্র ক্লান্তিতে প্রায় আধমরা হয়ে পড়েছে। এতক্ষণ ধরে কাজ করতে করতে তার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। অথচ ফারাজের চোখে কোনো দয়া নেই। হলরুমের এক পাশে রাজন আর রোশান বসে আছে। জোহান এখনো এসে পৌঁছায়নি। অভ্র একসময় আর সহ্য করতে না পেরে হতাশ স্বরে বলল, ভাই আর কতক্ষণ কাজ করতে হবে? এটা বাসা বাড়ি, আপনার অফিস না। ফারাজ চোখ তুলল না। ফাইলের পাতা উল্টে যেতে যেতে সংযত কণ্ঠে বলল, ওহে কুদ্দুসের বাপ, আমি অন্ধ নই, আর আমার চোখ দুটো জনগণের ব্রেনের মতো পেছনে না। অভ্র আর সহ্য করতে পারল না। উঠে দাঁড়িয়ে বিরক্তির সঙ্গে বলল, তো ওঠেন, আমি আর কাজ করতে পারবো না, ক্ষুধা লেগেছে। বালচাল না খেয়ে দেন, আগে আপনার মাথাটা খাই। ফারাজ এবার ধীরে সুস্থে ফাইল বন্ধ করলো। তারপর শান্ত গলায় বলল, সকাল সকাল মুখ খুলতে চাচ্ছি না অভ্র। এমনিতেই ফারাজ এলাহির দোষ বেশি। কথায় আছে না, ময়লা খায় সব মাছে আর দোষ পড়ে পাঙাশের। বাড়ির বউয়েরা সকলে কাজে ব্যস্ত। রান্নাঘরে তো বেশ কয়েকজন কাজের মানুষ আছে, তবু রান্নার দায়িত্ব কাউকে দিতে পারেন না রুমানা। বাহিরের মানুষের হাতের রান্না খাওয়া তার পক্ষে একেবারেই সম্ভব নয়। চিত্রা সিঁড়ি দিয়ে মিতালির সঙ্গে নিচে নামছে। এত বড় ঘুমটা টেনেছে যে মুখটাই দেখা যাচ্ছে না। তবে শাড়ি সামলানো সে এখন মোটামুটি শিখে ফেলেছে, যদিও মাঝে মাঝে কষ্ট হয়। কিন্তু এ বাড়ির বিবাহিত নারীরা শাড়ি কেন পরে? শুধুই কি জমিদার বাড়ির বউ বলে? পারিয়া নিহানের সঙ্গে রুম থেকে বের হওয়ার মুহূর্তে চিত্রাকে পেছন থেকে ডাকলো। ঠিক তখনই ফারাজের চোখ গিয়ে পড়ল সিঁড়ির দিকে। পাশে থাকা অভ্র তাকালো। যাক, ভাবি আসছে। অভ্র মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। এখন অন্তত ভাবিই পারে ভাইয়ের হাত থেকে তাকে বাঁচাতে। চিত্রা, উনি আমার স্বামী নিহান শেখ। ফারিয়া
পরিচয় করিয়ে দিল। নিহান বিনয়ের সঙ্গে চিত্রাকে সালাম জানালো। ভাবির সঙ্গে হাত মেলানো কি ঠিক হবে? উনি আবার রাগ করবেন না তো? একটু দ্বিধাগ্রস্ত হয়েও সে হাত বাড়িয়ে দিল। ঠিক তখনই তার চোখ চলে গেল হলরুমের দিকে। চেয়ারে গা এলিয়ে বসে আছে ফারাজ এলাহি, কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার হলো তার দৃষ্টি নিহানের বাড়ানো হাতের দিকে স্থির হয়ে আছে সেই তীক্ষ্ণ চাহনি, যেন এখনই সর্পের মতো গিলে ফেলবে। মুহূর্তেই নিহান হাত সরিয়ে নিল, তারপর ফারাজের দিকে তাকালো। ফারাজ একবার চোখ তুলে চাইল, ঠোঁটের কোণে এক অস্পষ্ট হাসি ফুটলো। সে ঠান্ডা গলায় শুধু বলল, দ্যাটস মাই বয়। নিহান ঠিক বুঝতে পারল না ফারাজ কি বলল, কারণ সে সিঁড়ির ধারে আর ফারাজ হলরুমে। মাঝের দূরত্বটা বেশ খানিকটা। তাছাড়া ফারাজ শুধু ঠোঁট নাড়িয়ে বলেছিল, তাই বোঝা কার্যত অসম্ভব। চিত্রা নিচে নেমে সোজা রান্নাঘরে চলে গেল। নীরু সেখানে দাঁড়িয়েছিল। মোহনা চিত্রাকে দেখেই বলে উঠল, বিয়ের প্রথম প্রথম একটু দাগ তো হবেই, এত লুকানোর কি আছে? কই, আমি তো এখন লুকাই না। ভালোবাসা লুকিয়ে লাভ কি? ভালোবাসার চেয়ে ভালোবাসা দেখানোতেই মজা বেশি। চিত্রা মোহনার কথার অর্থ বুঝতে পারল না। এই বাড়ির মানুষের বেশিরভাগ কথাই তার মাথার উপর দিয়ে যায়। সে কিছু বলার আগে নীরু পাশে এসে খোঁচা দিয়ে বলল, বুঝলেন না ভাবে, এত বড় ঘোমটা দিয়েছে যাতে সবার নজরে উনিই থাকেন। মোহনা বিরক্ত হলো। এই মেয়েটার কথাবার্তা দিনকে দিন সীমা ছাড়াচ্ছে। যখন তখন চিত্রাকে খোঁচা মারা যেন স্বভাব হয়ে গেছে। অথচ সে কি এখনো ফারাজকে ঠিকমতো চিনে না? জেনে বুঝে আগুন নিয়ে খেলার কোনো মানে হয় না। পরিণামে শেষ পর্যন্ত সেই নারীকেই আগুনে পুড়ে ছাই হতে হয়। মোহনা শ্বাস ছাড়ল, মনে মনে শুধালো, পুরুষ হচ্ছে অঙ্গার, নারী ধ্বংস মন্ত্র, কখনো বা কেড়ে নেয়, কখনো বা ষড়যন্ত্র। রান্নাঘর থেকে চিত্রা চায়ের ট্রে নিয়ে বের হয়। ট্রেতে সবার জন্য চা রাখা। চায়ের ভার সামলাতে গিয়ে মাথার কাপড় সামলানো কঠিন হয়ে পড়ছে। ফারাজ কাজ থামিয়ে চিত্রার দিকে তাকিয়ে থাকে। কেন তাকিয়ে আছে নিজেও জানে না। এই ট্রে কে দিল ওর হাতে? হয়তো সেই প্রশ্নটা মাথার ভিতর ঘুরপাক খাচ্ছে, তবুও চুপচাপ বসে দেখছে সব। চিত্রা রাজনদের দিকে চা নিয়ে এগোতেই ফারাজ আর বসে থাকতে পারল না। দ্রুত উঠে চিত্রার আগে গিয়ে সোফায় বসলো, পায়ের উপর পা তুলে। ইতিমধ্যে সুলেমান এলাহি আর জুনায়েদ এলাহিও এসেছে। আসেনি শুধু জোহান। ওর এত দেরি হচ্ছে কেন? চিত্রা টেবিলের উপর ট্রে রেখে প্রথমে চায়ের কাপটা সুলেমান এলাহির দিকে এগিয়ে দিল। ঠিক তখনই অভ্র এসে বসলো, সঙ্গে ছিল জোহান। চিত্রা একবার জোহানের দিকে তাকালো। তার ডান বাহুতে মোটা ব্যান্ডেজ বাঁধা। ভ্রু কুচকে সে কাপ হাতে তুলে নিল এবং পরের কাপটি জুনায়েদকে এগিয়ে দিল। ফারাজ কেবল চিত্রার দিকে তাকিয়ে আছে, তার দৃষ্টি নিবদ্ধ। চিত্রা যখন রাজনের দিকে চায়ের কাপ বাড়িয়ে দিল, তখন সে সামান্য ঝুঁকলো। সেই মুহূর্তে রাজনের চোখ পড়ল তার পেটের দিকে, যেখানে কাপড়ের ভাঁজ সরে গিয়ে একটুখানি ত্বক দৃশ্যমান হয়ে উঠেছে। তবে সে দৃষ্টি এক মুহূর্ত স্থির হতে পারল না। তার আগে চিত্রার হাত থেকে ফারাজ কাপটা কেড়ে নিয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।